আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ একটি রাষ্ট্র, চায়নার পরে যেটা আছে সেটা হচ্ছে ভারতবর্ষ, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বর্ডারের ক্ষেত্রে সবচেয়ে বড় বর্ডার, যেটা হয়তো ও ৪,০০০ কিলোমিটার প্রায় বা ৪২০০ এরকম কিলোমিটার হবে আমাদের বর্ডার তাদের সাথে। তো সেই দেশের রাজনীতি উত্তপ্ত অবস্থায়, সমাজ এখন ভয়ঙ্কর দিকে ধাবিত হচ্ছে। তো আপনাদের একটা ভিডিও বাংলাদেশের দেখাই সঙ্গে আগে। যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এদেরকে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হয়, এবং অ্যাকশনটা কিভাবে নিতে হয় ইসরায়েল জানে। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। এদেরকে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হয়, এবং অ্যাকশনটা কিভাবে নিতে হয় ইসরায়েল জানে। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ। তো উনি যে কথা বললেন সে হচ্ছে আহ, বর্তমানে যে নির্বাচন হয়ে গেল বিধানসভা, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কিনা মুখ্যমন্ত্রী ছিল পূর্ব বাংলার, সরি, কলকাতা, বর্তমানে যে বাংলার। তো এইখানে শুভেন্দ্র অধিকারী সে এখন বর্তমানে এইখানের মুখ্যমন্ত্রী ঘোষণা হয়েছে এবং সে নির্বাচনে জয়ী হয়েছে। সে বিজেপি যে আছে তার আহ, যে ভারতের যে মহারাষ্ট্রের যে বর্তমান শাসক গোষ্ঠী তাদেরই আহ, দলীয় মনোনীত একজন প্রার্থী। তো তাকে নতুন এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে এবং সেটা গৃহীত হয়েছে। তো ধরে নেওয়া যাক আগামীকাল বা শপথ গ্রহণ বা যেদিনই হয় সেইখান থেকে সে তার মন্ত্রিসভা গঠন করে এখানে তার রাজ্য যেটা বাংলা, তো এইটা সে মুখ্যমন্ত্রী। তো সে আমাদের এই বাংলাদেশ নিয়ে যে পরিমাণ কথা বলছে, যে ধারাভাষ্য দিছে, সেটা যদি আপনি খেয়াল করেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রতি মানে তার অনীহা এবং খুবই খারাপ একটা মন্তব্য, যেটা হচ্ছে আমাদের দেশকে সে খুবই কয়েক ঘন্টার ব্যাপার যে দখল করে নিবে, সেই ধরনের মন্তব্য সে করছে। এবং এই নিয়ে সে একটা মন্তব্য না, প্রত্যেকটা সময় সে বাংলাদেশের উপর চড়াও হয়ে সে তার রাজনীতিতে তার যে মেধা, তার যে এই চতুরতা, যেটা হয়তো সে ক্ষমতাসীন পার্টি যে বর্তমানে বিজেপি মোদি সরকারের, তার দৃষ্টি সে খুব ভালোভাবে উম, করতে পারছে। কারণ দেখেন আমাদের দেশের একটা প্রেক্ষাপট আছে, সেই শেখ হাসিনার কথা এখানে আসতে হয়। যেমন আহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম, গত কিছুদিন যাবৎ সে যখন ভারতে আশ্রয় নেয়, এখানে মন্ত্রণালয়, এখানে এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেটাকে সে যখন অভ্যুত্থানের কারণে চলে যায়, তারপর সেখানে আশ্রয় নেওয়ার পরে আমাদের যে প্রতিবেশী দেশ সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ, যাদের সাথে ল্যান্ড আমাদের সবচেয়ে বেশি, ল্যান্ড যে আপনার কি বলে শেয়ারিং, সেটা সবচেয়ে বেশি। সে আহ, সেইখানে এই মানে সরকার ব্যবস্থাপনায় যে আগে যে ছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ধরেন সে তো ছিল, হয়তো তাকে বিজেপি ভাবতো এতদিন যে রাজনীতির যে কোণঠাসার যে চিন্তাধারা, যে তাদের চিন্তা ছিল যে মমতা খুব সম্ভবত বাংলাকে আলাদা করার জন্য এবং সে রাজ্য ভারত থেকে দ্বিখণ্ডিত করার জন্য রাজনীতিতে সে একটা ভয়ঙ্কর মানুষ হয়ে দাঁড়াইছে। সেটাই বিজেপি সরকারের চিন্তাভাবনা ছিল। এবং
আমাদের যে বাংলাদেশের সাথে বিজেপি সরকারের একটা সম্পর্ক ছিল শেখ হাসিনা থাকতে, কিন্তু তারপরে বর্তমানে এই সম্পর্কটা এতটুক অবনতি হইছে যে যুদ্ধ পর্যায়ে হয়নি, কিন্তু তার কাছাকাছি চলে গেছে। কথাবার্তা, সীমান্তে সৈন্য মোতায়েন সবকিছু নিয়ে আপনি প্রত্যেকদিন হয়তো ভারতের যে বড় বড় নেতা আছে বা বিভিন্ন সাংবাদিক আছে, তারা বাংলাদেশ নিয়ে কটূক্তি, কথাবার্তা এবং সব ধরনের আহ, মানে আগ্রাসন তারা চালানোর জন্য প্রত্যেকটা জিনিসই সে এখানে কথা বলে থাকে। আচ্ছা, তো ভারত আর বাংলাদেশের ডিস্টেন্স কতটুকু? খুব অল্প সময়। এবং আমাদের যে আয়তন, আমাদের যে মানে ধরেন যে মানুষের যে বাসস্থান এবং আমাদের যে ক্যাপাসিটি, অস্ত্র ভান্ডার যা আছে সব কিছু নিয়ে ভারতের কাছে আমরা খুবই দুর্বল একটা দেশ। কারণ সে তো মহারাষ্ট্র পৃথিবীতে বর্তমানে হয়তো ওয়ার্ল্ড র্যাঙ্কে 3-এ আছে তিনি। তো এখন সে তার অবস্থা, তার যেমন রাষ্ট্রে তার এরকম আমাদের মতো প্রায় 27টি অঙ্গরাজ্য আছে, হ্যাঁ, তার মধ্যে খুব সম্ভবত বিজেপি বর্তমানে তাদের 27টির মধ্যে খুব সম্ভবত 15টি বা তারও বেশি জোট সরকার, মানে বিজেপি প্রধান আছে তারা। তো এখন বিজেপি এক না একতন্ত্রের মতোই তাদের দেশ চালাচ্ছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় অধীন হওয়ার পরে। তো এখন মূল সমস্যা কোথায় গিয়ে দাঁড়াইছে? এটা এক নম্বর হচ্ছে বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী বা যারা আছেন আমাদের বাংলাদেশে, সেইখানে এই বাংলাদেশের প্রতি যে তার সরকারের যে মনোভাব, শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেখানে ডাক্তার ফক আসলো, এই আমাদের এই নোবেল বিজয়ী সাহেব আসলেন। তো আসার পরে সেইখানে তাদের সরকারকে সে একটা প্রথমেই সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে 7 সিস্টার আগুন জ্বলবে, আপনাদের কি মনে আছে কিনা, যদি আমাদের দেশের দিকে কোনো ধরনের চোখ দেয় বা দেয়। আসলে সে চলে গেছে, এরপরে দেখা গেছে এই দেশে আসলো বিএনপি সরকার। এখন কয়েকদিন বা কয়েক মাস হয়েছে মাত্র, হয়তো 3 মাস এরকম হয়েছে। তো এখন আপনি যদি কন্টিনিউ এই সমাজ এই এই রাষ্ট্র ব্যবস্থাপনা দেখেন, সেখানে নরেন্দ্র মোদীর যে আগ্রাসন, যে কথাবার্তা সব কিছুতেই বাংলাদেশকে ঘিরে। তার যে সে নিজে কথা না বললেও সেখানে তার যে মন্ত্রিপরিষদ, বিভিন্ন তার দলীয় নেতাকর্মী, সাংবাদিক, বিভিন্ন যে বাংলাদেশ নিয়ে তাদের টপিকস আছে। তো এখন যাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের উপরে তাদের একটা মোটামুটি আহ, যে কোনো পর্যায়ে হইলেও তারা একটা আগ্রাসন বা একটা কিছু করবে, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে তারা ইমিডিয়েট যে কাঁটাতারের বেড়াবিহীন যে জায়গাগুলো আছে বাংলাদেশের সাথে বর্ডার, যে এইখানে তারা ক্রোকোডাইল এবং সাপ, যেটা বিষাক্ত সাপ, এগুলা তারা ছেড়ে দিতে চাইতেছে, যাতে তারা বলতেছে এখানে চোরাচালান হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকানোর জন্য এই কাজটা সে করবে, এই কাজটা করবে। তো এখন বুঝেন যে একজন প্রতিবেশী কতটুকু জ্ঞানী হইলে বা কতটুকু উদ্যত হইলে এবং জ্ঞান বিবর্জিত কাজ হইলে এই কাজটা করতে পারে। এখন আমি বাংলাদেশি একজন মানুষ হিসেবে বা আমার বাংলাদেশের যত মানুষ আছে, আমরা যদি বাংলাদেশের পক্ষ হয়ে তাকে বকা দিব, এরকম কোনো আহ, এই জ্ঞানী মানুষ করে না। আমরাও বকা দিই না। আমাদের দেশের সরকার কখনো তাদেরকে নিয়ে বাজে কথা বলছে এরকম একটা এমপি মন্ত্রী পাওয়া যায় না। এখন তারা কথা বলে না কেন, তাদের কি সাহসের অভাব, না তাদের পলিসি, না কোন কারণে, এটা আমরা জানি না। তবে আমার মনে হয় এটা ভালো অভ্যাস। এটা এই না যে আমি একজনের সাথে পারি না পারি সেটা বিষয় না, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। মোদী সরকার যেটা, তারা হিন্দু রাষ্ট্র যে প্ল্যানিং আছে, যে আমি এইখানে দেখেন মহারাষ্ট্র যে ইন্ডিয়া, যে তাদের যে এত বড় প্রদেশ, এতগুলা অঙ্গরাজ্য, এতগুলাকে নিয়ে সে তার তার পৃথিবীতে সে লিড করতেছে। হ্যাঁ, এখন বর্তমানে ধরে নেন তারা একটা মহাশক্তির একটা শক্তি, মানে জনসংখ্যা যেখানে এত 150 কোটি প্রায়। তো এই মানুষ যদি একটা দেশে তাহলে অবশ্যই সেই দেশকে যে কোনো মানুষ, যে কোনো রাষ্ট্র, অবশ্যই তাদের যদি অর্থনৈতিক অবস্থা খারাপও থাকে তারপরও তাকে তারা কারণ পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট জনসংখ্যা, যেখানে চীনের পরই তারা পৃথিবীতে আছে। পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে তাদেরই 150 কোটি। আপনি চিন্তা করেন পৃথিবীতে দেশ আছে কত, 200-র উপরে।
তো চীনেরও আছে 150 বা 160 কোটি, ঠিক আছে? তো এই যে মানুষ, এই মানুষের যে একটা মানে ইন্ডাস্ট্রির মতো, যে মানুষের একটা ইন্ডাস্ট্রি ধরেন পৃথিবীতে, তাদের দেশে এত মানুষ এবং এত মানুষের ঘরে আরও বাচ্চা কাচ্চা হচ্ছে, এই যে তারা পৃথিবীতে যে কোনোভাবে তাদের জনসংখ্যা দিয়ে এই দিয়ে তার উন্নয়ন করা তাদের যে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো প্রথম পর্বের কথা, যে আসলে আমাদের ভৌগোলিক অবস্থানগুলা কীরকম এবং নেগেটিভ কী ধরনের চিন্তা তারা আমাদের সাথে করে। এখন আমাদের দেশে অনলি 16 কোটি থেকে 18 কোটি মানুষ, আমরা বাঙালি, মুসলিম এবং হিন্দু, খ্রিস্টান সকলে মিলেই বসবাস করি। আপনি এখানে হিন্দু যারা পাড়া আছে, যারা খ্রিস্টান আছে, জিজ্ঞেস করেন কখনো বাংলাদেশের মানুষ, আমি ছোট থেকে দেখছি, কখনো দেখি নাই যে এই বাংলাদেশের মানুষ কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করে তাদের সাথে চা খায় না, তাদেরকে পিটায়, তাদেরকে বাজারে আসলে এই ধরনের করে, তাদেরকে রাজ্যে বসবাস করবে এরকম করার জন্য তাদেরকে জমি থেকে মানে উদ্বাস্ত করে দেয়, তাদের ঘরবাড়ি ভাঙা, যেটা আজ মোদী সরকার বা তার অনুসারীরা আজকে কি করতেছে, তার এই ওই দেশের মুসলিম জনগোষ্ঠী যারা আছে, যারা মুসলমান হিসেবে আছে, দেখেন আমাদের দেশ থেকে আমরা মুসলমান কয় কোটি, প্রায় 16-17 কোটি, এখানে হিন্দু আছে, কিন্তু ওদের দেশে আপনি হিসাব করে দেখেন মুসলিম অন্তত 30 থেকে 32 কোটি মুসলিম বর্তমান আছে। তো আমাদের চেয়ে বেশি আছে। তো এখন কথা হচ্ছে, তারা তো ওই দেশকে ভালোবাসে, তারা ওই দেশে রাজ্যে থাকবে, তারা তো বাংলাদেশে আসবে না। কিন্তু মোদী সরকারের ঘোষণা যেটা দিয়ে সে এখন এই অঙ্গরাজ্যে যে বাংলায় সে যে এখন জয়লাভ করছে, তার যে অনুসারী, তার যে করা যে শুভেন্দু অধিকারী, তার টিম, এটা কারণটা কি? কারণটা হচ্ছে সে মুসলিম বিদ্বেষী যে রাজনীতি, সেটা আজকে মোদি ওই ভারত মহারাষ্ট্রে চালু করছে এবং হিন্দুদেরকে উস্কাই দিয়া একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে তারা খুবই এখানে কঠোর মানে হিন্দুত্ববাদ যেটাকে বলে, সে এরকম সে আচ্ছা রাষ্ট্রের প্রধান যে, সে যদি প্রত্যেকটা নাগরিক, তার সে হিন্দু আর মুসলিম তো না, সেখানে খ্রিস্টান আছে, সেখানে বৌদ্ধ আছে, সেখানে আর্য আছে, বিভিন্ন রাষ্ট্রের আছে। তো এই জনগণকে সে যদি রাষ্ট্রের প্রধান হয়, তো সকলেই তো তার কাছে সমান। কারণ কি, সকলে তারা জানে, সবাই ভোট দেয় না, তার হিন্দুরাও তো সবাই তাকে ভোট দেয় নাই, এরকম তো না যে হিন্দু সকলেই তারে ভোট দিছে, এরকম তো হিন্দু বিজেপিকে তার বিরুদ্ধে ভোট দেয় না। তাই এখানে তো আরো দল আছে। তো এখন কথা হচ্ছে, এই যে গল্প, এই যে ওই দেশটার মধ্যে এই 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 অরাজকতার একটা অবস্থান এই মুহূর্তে শুরু হয়েছে। প্রত্যেকটা মানুষ, আপনারা এই বাংলাদেশের টেলিভিশন বা ওয়ার্ল্ড নিউজ, অনলাইনে সব জায়গায় দেখছেন যে এই বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন এই নির্বাচনের পরে ওই দেশে সহিংসতা এবং বিভিন্ন মানুষকে, তো হিন্দুও মারা গেছে, তার গোষ্ঠী যে গুলি করে মারা গেছে, কি করছে, এবং তারা এখন বাড়িঘর আক্রমণ, তাদেরকে ঘর বাড়ি উচ্ছেদ করে দেয়, তাদেরকে একটা নির্যাতনের একটা ভয়াবহ চিত্রের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, নিয়ে গেলে কি যে জয় হয়ে গেছে, আমাদের এটা দেখে আমাদের মুসলিমও অনেক ধরনের একটা কনফিউজ তৈরি হয়েছে যে বাংলাদেশে হয়তো আক্রমণ হইতে পারে, তারা হয়তো আমাদের, হ্যাঁ তাই করবে তারা। এখন আসলে কি, এটার মূল একটা সুন্দর রাজনীতি আছে, আমি সেই রাজনীতি নিয়ে কথা বলবো। আসলে এই প্রসঙ্গগুলো ছিল আমার হলো এই বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি আসলে যতগুলো ভিডিও করছি বর্তমান পরিস্থিতির উপর তেমন ভিডিও করার চেষ্টা করি না, তবে এখন করতে হচ্ছে এই কারণে যে আমি বাংলাদেশে একজন মানুষ, আমি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পর্ককেই সবার আগে দেখি। আমাদের দেশের মানুষ কিছু উদ্বিগ্ন আছে, আমাদের রাজনীতিবিদরা উদ্বিগ্ন আছে যে হয়তো নেক্সট কোনো পদক্ষেপে এমন কোনো দুর্ঘটনা আসতে পারে যে ভারত বাংলাদেশ একটা যুদ্ধ পড়তে পারে। তো যুদ্ধ বলতে তারা তো বলে যে 10 মিনিটে, যে শুভেন্দু অধিকারী ফার্স্টেই তো বলে, আমি দেখাইলাম যেটা সে কয়েক মিনিটের ব্যাপারে দেশকে দখল করবে বাজাইব। আচ্ছা, এখন আসেন আমি প্রথমে শুভেন্দু অধিকারীর একজন পরিচয় দিই, ঠিক আছে? সে কে এবং কিভাবে বিজেপির এই বড় নেতা হয়ে সে এখন বর্তমানে এই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে দিয়েছে, মমতার স্থলাভিষিক্ত হচ্ছেন। সে কে? তার যে দাদা বা তার যে দাদা যারা ছিল, তারা এই বাংলাদেশের এই এই বাংলাদেশের বরিশালের তাদের বাড়ি। সে বাংলাদেশি একজন, তার তার আগের যে তার যে দাদা, সে ছিল এই দেশের এই লোক, সে ওইখানে গিয়ে চলে গেছে সেই দেশ স্বাধীন হওয়ার আগে, ভাগ হওয়ার পরে তারা ওইখানে থাকতেই পছন্দ করছে, চলে গেছে। সে বাংলাদেশি একজন লোক, যদি আপনি দেখেন তার বংশোদ্ভূত বাংলাদেশি। তা এখন সে ওই দেশে গিয়া এই বাংলাদেশের বিরুদ্ধে সে করতেছে, এই কি বলে, মানে যুদ্ধ ঘোষণা করতেছে, এই বাংলাদেশকে সে মারবে, এই বাংলাদেশকে সে যে কোনো, এবং অনুপ্রবেশ করা
যত নাকি বাংলাদেশি ওই দেশ আছে তাদেরকে এই দেশে পুশব্যাক করে দেয় এবং তাদেরকে যা ইচ্ছা, এবং তাই কার্যক্রম শুরু হয়ে গেছে তার। এখন সে এটা করলে কি করবে? ধরেন এতগুলা ভোটার সে বন্ধ করে দিয়েছে ওই দেশে। আপনারা জানেন ভোটের সময় কয়েক লক্ষ, মানে কয়েক জায়গায় লক্ষ লক্ষ ভোটার যাদেরকে মুসলিম হিসেবে গণ্য করে তারা ওই দেশে অনুপ্রবেশকারী বা তাদের ভোটারের অধিকার বন্ধ করে, এবং মামলাও আছে এখন ওইটা নিয়ে, একটা 70 লক্ষ ভোটারের মনে খুব সম্ভবত একটা মামলা আছে, সেটাও তারা উপেক্ষা করছে। এখন আপনি চিন্তা করেন যে সে এরকম একটা, মানে সে এই শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম রাজনীতি করছে হইলো এই মমতার সাথে, এবং মমতারই কি বলে মানে সাথে সে রাজনীতি করছে এবং তারই সহযোগী ছিল, এবং সে একজন মন্ত্রী মনে খুব সম্ভবত ছিল ওই সময়, তার ক্যাবিনেটের একজন। আর সে 24 সালে, খুব সম্ভবত 22 সাল না 24 সালে সে এই মমতার থেকে বের হয়ে গিয়ে সে কি করছে, সে বিজেপিতে যোগদান করছে। কইরা সে কি করলো, সে এই ভারতবর্ষে এই বাংলার অংশে সে দেখাইছে সে বিজেপির জন্য নিবেদিত প্রাণ, এই জন্য সে এত দূর পর্যন্ত এই কার্যক্রমগুলো চালাই নিতেছে। এখন আপনি যদি আসেন এই শুভেন্দু অধিকারীর ক্যারেক্টার নিয়ে না, আমি ভূ রাজনীতির একটা ভৌগোলিক একটা অবস্থান দিই, অনেকেই তো অনেক বিশ্লেষণ করে, আমি সুন্দর একটা বিশ্লেষণ আজকে দিতে চাই, যদি হয়তো আপনার কাছে অকল্পনিক কাল্পনিক মনে হবে। আচ্ছা আসেন, আহ, আপনি পিছনে ফিরে যান। অ্যাট ফার্স্ট হচ্ছে এই ভারতের এইখানে যখন আমাদের শেখ হাসিনা বাংলাদেশ যখন চালাচ্ছিল ক্ষমতায়, তখন তখন পুরা ভারতীয় আহ, যে রাজ্যের যে প্রধান, মানে এই মোদি সরকার, তারা একমাত্র এই আওয়ামী লীগ সরকারকে তারা সাপোর্ট দিয়ে এই দেশটাকে, এই দেশের রাজ্যে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আচ্ছা, শেষে ধরে নেন আপ্রাণ চেষ্টা করছে, এখন এইটার জন্য লাস্টে দেখা যায় এই দেশে গণ অভ্যুত্থান ঘটলো, তারা 24-এ গণ অভ্যুত্থান হইলো, হ্যাঁ, তখন এরা এই আওয়ামী লীগ সরকারের সকল মানুষই, তারা বেশিরভাগ মানুষ ইন্ডিয়ায় আশ্রয় নিছে, এবং ওই মোদী সরকারও তাকে আশ্রয় দিছে। এখানে একটা রাজনীতি রয়ে গেছে। আমি জানি না এটা সত্য মিথ্যা কতটুকু হয়তো হইতে পারে। শেখ হাসিনা এইটুক বিশ্বাস করে যে ভারত তার জন্য আপন, মানে আমি ওইখান থেকে আসতে চাইতেছি, কারণ এই রাজনীতির সূত্রপাতটা ওইখানে, এই ভারত বাংলাদেশের যে বিরোধিতা, এই রাজনীতির পিছনে মূল কার্যটা ওইখানে শুরু হয়েছে। এর পিছনে থার্ড আই আছে, সেই আইটা আমরা পরে কথা বলি। যেমন সেখানে এই শেখ হাসিনা যাদের তার যে অনুসারী এবং ইভেন এই নেত্রী নিজে, সে বিশ্বাস আমার মনে হয় সে করে যে ভারত তার অখণ্ড ভালোবাসা তার প্রতি আছে, বা এবং তাকে ছাড়া বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী সে নেয় না, এটা সে বিশ্বাস করে নিছে। আমার বিশ্বাস, যেহেতু সে ওই দেশে আশ্রয় নিছে এবং সমস্ত রাজনীতি সে যখন চালাইছে, এবং তার যে পাশে যারা ছিল সে ইন্ডিয়ান সকলেই। এখন আপনি এটা প্রমাণ হয়েছে, খবরে আসছে, বিভিন্ন জায়গায় দেখাইছে। তো এখন কথা হচ্ছে কি, আমি যেটুক বিশ্বাস করি না, আমি ওই অংশটা যেটার পিছনে যে ভারতবর্ষের যে শেখ হাসিনা পড়ে যাওয়ার জন্য ভারতবর্ষের যে রাজনীতি ছিল, সকলেই বলে আমেরিকা রাজনীতি করে তাকে ফালাই দিছে। আমি মানলাম ঠিক আছে ওইখানে, কিন্তু এই ভারতবর্ষের এই ভারতীয় রাজনীতিবিদ যারা আপনার স্বার্থতা খুঁজে নিছে, তারা উপর দিয়া আপনার পক্ষে ছিলেন যে আপনাকে সে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে দেখতে চায়, নেক্সট এই দেশকে সে পরিবর্তন করতে চায়, এই দেশকে শেখ হাসিনা থাকলে তার করিডোর টরিডোর এইগুলা দেখাইছে। আসলে এগুলা বিষয় না, বিষয় হলো শেখ হাসিনা যখন অরিজিনালি এশিয়ার মধ্যে টপ লিডার হয়ে গেল, আপনি হয়তো তাকে নিয়ে অনেক কিছু বলতে পারবেন, ওয়ার্ল্ড ক্লাসে যেখানে চোখ পড়ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেন যারা ছিল, তারাও কিন্তু এই শেখ হাসিনাকে পর্যন্ত বিরক্তি হোক আর যাই হোক, কিন্তু তারা কিন্তু তাকে কি করছে, ওয়ানলি ওয়ান ম্যান হিসেবে তাকে মহিলা লিডার হিসেবে সে নিয়ে নিছিল, কারণ এশিয়াতে এই নেত্রী যোগ্যতা তার কাছে মনে হয়েছে। কারণ কি, হয়তো তাকে ফালাই দিতে হবে, না হলে, কারণ কখন কাকে ফালাই দিতে আসে, যখন তার জন্য সে ভয়ঙ্কর হচ্ছে বা তার জন্য কোনো বিপদ আসতে পারে, তখন ওইটা তাকে রাখে না। এখন ভারতের পিছনে আছে কিনা সেটা বলার জন্য, যেমন ভারত এই শেখ হাসিনা সরকারকে ফালাই দিছে, এইটা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার কথাটা কেন দেখেন, বাংলাদেশ একমাত্র এই যে 1971 সালে স্বাধীনতার পরে আপনি যতগুলা হত্যা, রাজনৈতিক হত্যা, সেটা ভারত পিছনে ছিল। সেটা বলতে পারেন বঙ্গবন্ধু হত্যা, সেকেন্ড জিয়াউর রহমান হত্যা,
এরপরে আর কিছু হত্যা আছে যেগুলা চার নেতা বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ওরা হিসেবে পিছনে কাজ করছে, আপনাকে ফালাই দিয়েছে। কারণ আমাদের যাতে উন্নয়নে এমন কোনো নেতা না আসে যেটা কিনা ইন্ডিয়াকে কখনো কুর্নিশ করতে না যায়, এরকম একটা জায়গা। তো এইটা একটা তাদের একটা মনতাস্ত্বিক চিন্তাধারা। এখন আসেন শেখ হাসিনা, সে লিডিং অবস্থায় মোদির সাথে সে সমপর্যায়ে ক্ষমতা দেখাইয়া তার সাথে পার্ট টু পার্ট ছিল, এবং এমন না যে তার কাছে সে অনুনয় বিনিময় করছে, এরকম বিষয় ছিল না। তাদের দুজনের সম্পর্ক এরকম ছিল, এটা বলা হয়েছে স্বামী স্ত্রী সম্পর্ক, অনেক মন্ত্রী বলে ফেলাইছে, কিন্তু আসলে এটা না, মানে সমপর্যায়ে একটা সম্পর্ক ছিল, যেখানে নরেন্দ্র মোদী তাকে এই এশিয়া যে 7টা সার্কভুক্ত দেশ বা এশিয়াতে অন্য অন্য অঞ্চলের যেখানে সি জিনপিং, তারপরে মোদি, তারপরে যদি কোনো লিডারকে ধরা হইতো সে হলো এই শেখ হাসিনা। হ্যাঁ, তার একটা কারিশমেটিক ছিল, থাকার কারণে সে এই বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে উন্নয়নের কার্যক্রম কি করলে শুরু করছিল, যে বড় বড় মেট্রো রেল যেটা ইন্ডিয়া করতেছিল আমাদের দেশে হচ্ছিল, হ্যাঁ, এবং একই সাথে আমাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। এবং আরেকটা ভয়ঙ্কর সবচেয়ে বেশি যেটা হচ্ছে, আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন রূপপুর পারমাণবিক যে কেন্দ্রটা, এইটা নিয়ে কিন্তু মোদী সরকার কখনো, এই যে রাশিয়া করছে, এটা কিন্তু কখনোই সে চায় নাই, ঠিক আছে। কারণ একমাত্র ভারতের সবচেয়ে কাছে যদি কোনো পারমাণবিক কোনো কেন্দ্র হয়ে থাকে সেটা হলো রূপপুর পারমাণবিক কেন্দ্র, যেটা এখন চালু হয়ে গেছে, আমাদের বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে, হ্যাঁ, শুরু হচ্ছে। যে এইটা নিউক্লিয়ার প্ল্যান্ট করা এটা খুব সহজ, আপনারা জানেন। এটা সম্বন্ধে আবার আরেকটা আলোচনা করতে হবে অবশ্য, কীভাবে নিউক্লিয়ার প্ল্যান্ট হয়, সেটা কীভাবে বোম্বিংয়ের জন্য এবং এগুলা কাজ করা যায়, বোম তৈরি করা যায়, এগুলার একটা পর্যায়ক্রম, যেটা এটা কাজ চলতেছে সেটাকে এত পর্যায়ে নিলে ওইটা আস্তে আস্তে ওইটার দিকে চলে যাবে। তো এখন কথা হচ্ছে বিদ্যুৎ প্রথম অবস্থায় পাবে, কিন্তু এখন মজার বিষয় হলো এই যে রূপপুর পারমাণবিক বোমা, এইটা যদি কোনো কারোর জন্য থ্রেট থাকে, আচ্ছা, আপনার আমার বাংলাদেশ থেকে কোনো পারমাণবিক বোমা আপনি যদি পাকিস্তানে ফালাইতে যান, তা কত হাজার কিলোমিটার দূরে যায় পড়তে হবে, এরকম একটা পাওয়ারিটিতে তৈরি করতে হবে, এটা অনেক দূরে, ভারত পার হইয়া। তাহলে আপনি যদি এখন আসেন যে আমাদের জন্য এই বাংলাদেশের সাথে কোন রাষ্ট্রটা, নেপাল আছে, হ্যাঁ, ওদিক দিয়ে খুব কাছে আছে ভুটান, এদিক দিয়ে শ্রীলঙ্কা আছে, কিন্তু আপনি নেপাল ভুটান এই দুইটা দেশ খুবই কাছে, এরা দুর্বল রাষ্ট্র, এরা কখনোই গ্যাঞ্জাম রাজনীতি এশিয়াতে কোনো জায়গায় কথা বলবে, ঝামেলা করবে, এরকম কোনো রাজত্বে তারা নাই। আচ্ছা, তা আছে কারা? এই একমাত্র ভারত। এবং ভারতকে যদি আপনি এই এশিয়াতের মধ্যে যদি টাক্কা দিতে চাই, যে আপনি ধরে দেন চীন, পরে চীন তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তাদের হলো ইন্টারন্যাশনাল অন্য ধরনের রাজনীতি আছে, সেটার সাথে এটা না, মানে ভূ রাজনীতিতে টিক্কা থাকার জন্য একটা সরকার আর একটা সরকার, সেখানে একমাত্র বাংলাদেশের হুমকিদাতা তাদের জন্য, আপনি খুঁজে দেখেন। কারণ 42,000 কিলোমিটার তার শুধু আমাদের এই বর্ডারই আছে তাদের সাথে, মানে এটা পৃথিবীর সবচেয়ে বড় লার্জেস্ট বর্ডার, এটার কোথাও নাই কে বাংলাদেশ ছাড়া। আচ্ছা, এই বর্ডার এবং চিকেন নেক নিয়ে তো অনেক গল্প, এটা সকলের মুখস্থ হয়েছে, আবাল বনিতা সকলেরই। এখন আসেন যে তাদের 7 সিস্টারকে বন্ধ করতে হলে আমাদের ছোট্ট একটা 22 কিলোমিটারের একটা পথ চিকেন নেক, সেটাকে যদি আমরা ব্লক করি তাহলে সেটা নিয়েই কথা চলে, তাহলে ওদের 7টা রাজ্য কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এখন এইখানে যদি আমাদের বাংলাদেশের একমাত্র শেখ হাসিনা নিউক্লিয়ার এখানে বসাইছিল, এখন বলতেছি কেন যে শেখ হাসিনার সাথে তো দহরমম সম্পর্ক, আসলে দহরমম সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট এবং গভীরতা থাকে, যে ওনার অনেক কিছু সহ্য করেও নিতে হয়েছে। এখন রাশিয়া, যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার সবচেয়ে বেশি সম্পর্ক, সেই রাশিয়া এই পারমাণবিক বোমাটা এখানে তৈরি করার জন্য প্রসেস করে দিছে এবং তারা কাজ করতেছে এখন, হ্যাঁ। আচ্ছা, তারা রাশিয়ার সাথে এখনও রাজনীতিতে ওয়ার্ল্ডের সাথে, আমেরিকা এর পরে আমেরিকার সাথে যে দ্বন্দ্ব চীনে ভারতের, কিন্তু রাশিয়ার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক, দেখেন আপনি সবসময় তেল কিনা নিয়ে গণ্ডগোল নিয়ে, অথচ সেই রাশিয়াই বাংলাদেশকে এটা বানাইতে দিছে। এখন এই হুমকিটা কার জন্য হইতেছে? এই হুমকিটা হচ্ছে একমাত্র ভারতের জন্য। তো ভারত কি মেনে নিতে পারে? কখনো না। কার জন্য হয়েছে? শেখ হাসিনা এই এই অর্থ ব্যয় করে এখানে কাজটা করছে। এইটা করতে প্রায় বাংলাদেশের টাকা কত, প্রায় মানে প্রচুর টাকা, এটা কি পদ্মা সেতুর 2টার সময় মনে হয় টাকা গেছে এখানে। আচ্ছা, এই যে কার্যক্রম সে তৈরি করে দিয়ে গেল, এই কার্যক্রমটা তো বন্ধ থাকবে না, এই যে অলরেডি বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে। আচ্ছা, তো শেখ হাসিনা কি তার চোখের কাটা ছিল না, এবং বাংলাদেশের ইনকাম মাথা পিছু তাদের চেয়ে বেশি হয়ে গেছে ডলার।
তারপরে কি হয়েছে, বাংলাদেশের মানুষ খায় পরে ভালো থাকে, ওদের দেশে চিকিৎসা করতে যায়, ওদেরকে দিয়ে কাজ করা, ওই দেশে ঘুরতে যায়, হাজার হাজার মানুষ কেনাকাটা করে। ওদের দেশের মানুষ কিন্তু এই সচ্ছল লাইফ পায় না। তাদের দেশের মানুষের তো এটা কষ্ট আছে না? নরেন্দ্র মোদীকে যদি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে ছিল, তাহলে তো যারা আওয়ামী লীগ করে তারা বোকার স্বর্গে বসবাস করে। কারণ কি, নরেন্দ্র মোদী কখনোই আওয়ামী লীগকে ভালোবাসছে, সব কিছু নেওয়ার জন্য অভিনয় করছে, কিন্তু ভালোবাসে না, কারণ তার বাবাকে হত্যা করছে এই ভারত সরকার। তারা এটা আপনি খুঁজে দেখেন কোন স্বার্থের জন্য দেখেন। কিন্তু এই শেখ হাসিনাকে যদি সে ভালোবাসতো, যদি ধরে নেন বাংলাদেশের মানুষ উদ্বোধন ঘটাইছে, তারে তো মোদি বলতো তার যে পাওয়ার ছিল, এশিয়াতে যে লিডার, সে টপ লিডার, সে তার দেশেও জায়গা দিল কে, বিপদগ্রস্ততার জায়গায় নিয়ে গেছে না তাকে? তাকে বাঁচায় রাখতে হলো, তার ওই দেশ না, তাকে অবশ্যই সে ব্যবস্থা করে, মানে সে যেহেতু এশিয়ার লিডার, সে সব কিছু নিয়ে রাজনীতিতে কথা বলতে, ট্রাম্পের সাথে কথা বলতে পারে, সিদ্ধান্ত নিলে মানতে হয়, কারণ সে তো পৃথিবীর 5টা শক্তিশালী রাষ্ট্রের মধ্যে সে একজন এখন। তাহলে সে তো শেখ হাসিনাকে তার দেশে না রেখে সে তো ইংল্যান্ডে পাঠাইতে পারতো, কানাডায় পাঠাইতে পারতো, ওইখানে না হলে আমেরিকা তো বলে দিতে পারতো তার ছেলে আছে এখানে পাঠাইতে পারতো, যাতে সে নিরাপদে থাকে। সেটা কি করছে? করে নাই। তার এখানে নিয়ে আসে ট্রাম্প কার্ড হিসেবে তাকে হাতে রাখছে। বাংলাদেশের সাথে যে রাস্তাটা সে গুনতে চাচ্ছে মোদি, নরেন্দ্র মোদি, যে প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংয়ের একটা অংশ শেখ হাসিনা। এখন বল, আমেরিকা তাকে উৎখাত করে তাকে পাঠাইছে, পাঠায় আমেরিকার লাভ কী হয়েছে? এই দেশকে দিয়ে আসে, আমেরিকা কি করবে? এই দেশে, আমাদের দেশে কি আছে যে এটা দখল করে আমেরিকার লাভ আছে? আপনি কি দেখাইতে পারবেন না বাংলাদেশে আমেরিকা দখল করলে লাভ আছে? ইন্ডিয়ার লাভ আছে, এই জনগণরে সে শাসন করতে পারে, তার টাকা পয়সা নিতে পারে। এই দেখেন বর্ডার বন্ধ করেছিল, আবার বর্ডার ওপেন করতেছে, ওই যে ভিসা প্রসেস, কারণ কি ওনাদের বিজনেস বন্ধ হয়ে যেতেছে এই জন্য, তাহলে তার লাভ না? তো এখন আমেরিকার কাছে তো আমরা লাভবান হওয়ার কিছু নাই। আমেরিকা তার প্রসেস অনুযায়ী সে আমাদেরকে গরিব রাষ্ট্র হিসেবে দিতেই হবে, সে আর কি নিবে? কারণ তা আমাদের কাছে এমন কিছু নাই যে নিয়ে আসে শোধ করবে, আমাদের খনিজ নাই, এই নাই সেই নাই, কিন্তু ইন্ডিয়াতে তো আছে। এখন আসেন, আমার কথা ভুল বললে হইতে পারে, কিন্তু তারপর আমি এটুকু মনে করি যে এটা যদি সত্য আসে, কারণ রাজনীতি এমন একটা খেলা যেটা কিনা আপনার সাথে ঘুমাচ্ছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে সংসার করতেছে, তারপরও সে আপনাকে সবল দেয়। ঠিক আছে, একটা সাপের মতো একটা কার্যক্রম, এবং এই রাজনীতি মারাত্মক ভয়ঙ্কর খেলা। আচ্ছা, এখন ওইটা বাদ দিলাম শেখ হাসিনার এই পর্ব পর্যন্ত, কারণ এইখানে সে ভালো চায় নাই, এই জন্য এই জায়গাটা স্টপ। এখন নেক্সটে আসেন। হ্যাঁ, এরপরে শেখ হাসিনাকে দিয়ে তারা নেক্সট কী করে আপনারা ওয়েট করেন, দেখেন যে সামনে তাকে তারা ট্রাম্প কার্ড যে বললাম, ওই হিসাবে বাংলাদেশ থেকে সে কী নিতে চায়, সরকারের কাছ থেকে কী লাভ করে, তাকে এখানে ফেরত পাঠাইতে পারে তার স্বার্থ অনুযায়ী। বা এখন বাংলাদেশে শেখ হাসিনার পাঠালে তার ফাঁসি হয়ে যাব না? তার তো এই বিচারাধীন অবস্থায়, তাইলে সে ওই দেশের সরকারের কাছে তো এটা একটা ট্রাম্প কার্ড তারা রাইখা দেওয়া, বুঝতে পারছেন? এটা বিরাট ব্যাপার হয়েছে। আচ্ছা আসেন, শেখ হাসিনা কতটুকু বুঝছে আমি জানি না, সে তার অবস্থান থেকে সে বুঝুক না বুঝুক, এখন সে ক্ষমতায় না, সে আবার আসলে হয়তো নতুন করে চিন্তা করতে পারবে। কিন্তু আমি এখনও বলতেছি যে শেখ হাসিনা যদি কখনো এই দেশে ক্ষমতায়নে আসে, তার সবচেয়ে বেশি বুঝতে হবে যে আসলে ভারত তার জন্য কি। এই যে তাকে যে সরকার ফালাই দেওয়ার পিছনে যে কারণটা আছে, সেটা আমেরিকা 1 নম্বর ধরে নেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভারত চাইলে এটা পড়তো না। কিন্তু সে কেন পড়ছে দেখেন, শেখ হাসিনা যে কার্যক্রমগুলো এই দেশে নিছে, যতগুলা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, এইটা নরেন্দ্র মোদীর কাছে কী হয়েছে, হেট হওয়ার জন্য। কারণ সে তো এত মহারাষ্ট্রে এত কিছু করতে পারে নাই। এই মহিলা কিভাবে এই ছোট্ট রাষ্ট্র থেকে এইভাবে চীনের সহায়তা নেওয়া, বিভিন্ন দেশের নেওয়া, আর এই পাওয়ার দেখা কিভাবে করলো? এইটা সে করতে না পারে, এই সরকারেরকে ফালাই দেওয়ার জন্য তার কি হাত নাই? এটা আপনারা বিচার করবেন, নাইলে কারণ এই দেশের উন্নয়ন যাতে বন্ধ হয়ে যায়, এই কারণগুলোর জন্য এই কার্যক্রম হয়েছে। আচ্ছা, এখন দেখেন তার দিকে বুমেরাং হয়ে আসতেছে এই রাজনীতির বিষাক্ত সাপটা। কিভাবে? আগেই অনেকটি, আমি আর কয়েকটা এপিসোড করছি 4-5টা, যেরকম আমেরিকা কেন এই এশিয়া মহাদেশে আসার জন্য প্ল্যানিং, বা এখানে এই মানে প্ল্যানিং বিষয়টা কি আসা না, দেখে না, সেই সুদূর কয়েক হাজার কিলোমিটার, জানি না কতটুকু দূরত্ব, আমার মুখস্থ না, কিন্তু এত দূরে আমেরিকা, পৃথিবীর অন্য প্রান্তে, বাংলাদেশের ঠিক অপর প্রান্তে এই ভারতবর্ষ, এইখানে কেন যুগসূত্র, এটার একটা অংশ আমি বুঝিয়ে বলতেছি। ধরেন এই এই ভারতবর্ষটা মানে তখন বাংলাদেশ পাকিস্তান সব কিছু মিলাই ধরেন, এই যে এই অঞ্চলটা টোটাল, এটাই ধরেন, এই অঞ্চলটার মধ্যে জনসংখ্যা আপনার পৃথিবীতে যা আছে তার তার 3 ভাগের 2 ভাগ।
আর 1 ভাগ পৃথিবীর ওই যে এশিয়া মানে আফ্রিকা, তারপরে ইউরোপ, ল্যাটিন, এগুলো মিল্লা তারা আছে। হ্যাঁ, ওইখানে সর্বোচ্চ বেশি আমেরিকাতে 35-36 কোটি লোক। তা এখন আসেন যে এই যে মানুষের একটা ব্যাপার, এইটাকে যদি নিয়ন্ত্রণ, এই এশিয়াতে যদি এই মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে আমেরিকা ওইখান থেকে, তাহলে তো তার তার গদি লইরা যায়। তার যে পৃথিবীতে 1 নাম্বার, সে তারকে ভয় পায়। সারাদিন টিভি খুললে তাদের খবর আপনি শুনতে হইব, তাদের পলিসি শুনতে হইব। এটা তো থাকে না। 1 নাম্বার এটা থাকে না। দ্বিতীয় নম্বর হইল এই দেশে এই এই ভারতবর্ষকে নিয়ে আমরা বাংলাদেশ যতই মনে করেন কাদা ছুড়াছুরি করি, ইভেন ইন্ডিয়া যত কাদা ছুড়া করি, তত নষ্টের দিকে চলে যাব আমরা। কারণ আমাদের শক্তি সব সময় খর্ব হইতে থাকে, দ্বিখণ্ডিত হচ্ছে। কারণ আপনি খেয়াল করেন, যখন এই ভারতবর্ষ মোগল সম্রাটরা 400 বছর শাসন করেছে, 400 বছর মোগলরা, সেটা মুসলিম ছিল। হিন্দু এবং মুসলিম উভয় পক্ষ মিল্লা এই ভারতবর্ষকে আপনি দেখেন শাসন করছে, কোনো গ্যাঞ্জাম ছিল। আপনি দেখেন এইখানে হিন্দু রাজাদের নাম আছে, রাজা রামমোহন, বিভিন্ন রাজা আছিল। তারপরে প্রদেশে তারপরে আমাদের নবাবরা ছিল, এইখানে তাদের সাথে হিন্দুরাও ছিল। হ্যাঁ, তাদের সেনাপতি বিভিন্ন জায়গায় পাবেন। এবার সবাই মিলে এই রাষ্ট্র, এই ভারত অখণ্ড ছিল, এই খণ্ড হয় নাই, এই ভারতবর্ষের ভিতরে এরা এই রাজত্বগুলো চালাই গেছে। তখন এই দেশে স্বর্ণ গয়না সম্পদ এমন কোনো জিনিস ছিল যে যেটা আমাদের অভাব ছিল। কারণ পৃথিবীর এমন কোনো রাষ্ট্র দেখাইতে পারবো না যে 1 টাকা শায়েস্তা খান আমলে 1 টাকা 8 মণ চাউল পাওয়া যেত ওই সময়। তখন ইউরোপিয়ানরা বলতো এই দেশের জন্য যে আমাকে এমন একটা দেশ দেখাও, এমন একটা রাজ্য করে দাও যে 1 টাকা 8 মণ চাল পাওয়া যায়। সেটা ছিল এই বাংলা, এই যে আমাদের এই ভারতবর্ষে এইখানে ছিল যে ইয়ের সময় শায়েস্তা খানের আমলে। তা আমরা এই যে আমাদের যে অতীত এত উজ্জ্বল, আপনি খেয়াল করেন যে ওই সময় এই মোগল সাম্রাজ্যের সময় আমাদের এই যে যে মোগল সম্রাট এই বাদশাহ শাহজাহান, যে সে কী করলো, তাজমহল তৈরি করছে, যেটা এখনও পৃথিবীতে সপ্তম আশ্চর্য মানুষের গড়া একটা, তাই না? তাও কত 400 বছর। আর এর পরবর্তীতে ইংরেজরা যখন এই দেশে আসলো, আসার পরে তারা বাণিজ্যের উদ্দেশ্যে, দেখেন এই ইংরেজ, ফরাসি, এই পর্তুগিজ যারা আমাদের দেশে আসছে কী জন্য জানেন? বাণিজ্য করার জন্য। এখানে মানুষ আছে, এখানে বেচাকিনি চলে, ওরা এখানে কাজ করতে আসছে, এইখানকার করতে আসছে, ব্যবসা বাণিজ্য করতে আসছে, করতে এসে তাদের দেশ গরিব ছিল, এই দেশের সম্পদ ওই দেশে নেওয়ার, ওই তারা যেমন আমরা যখন বিদেশ যে কাজ করি এই দেশে টাকা আনি, ঠিক এরকম একটা কাজের জন্য এই সন্ধানে এই দেশে আসছে। রাষ্ট্রের কাছে, মহারাষ্ট্রের কাছে জায়গা চাইছে যে আমাকে একটু দেন, ব্যবসা করতে দেন। আসছে, এই জাহাজ নিয়ে আসছে, তারা মালামাল নামাইছে, ব্যবসা করছে, আবার চলে গেছে। এইভাবে তারা 400টা বছর এই এই ইয়ের পিছনেই ছিল, এই কি বলে, এই মোগলদের পিছনে ছিল। যখন এই ভারতবর্ষের এইরকম বাংলাদেশ এবং ইন্ডিয়া, পাকিস্তান এরকম যেমন মারামারি, গ্যাঞ্জাম এবং একজন একজনের পিছনে লাইগা রয়েছে রাষ্ট্র, ওই সময় জনগণগুলোও ছিল এরকম যে ভিতরে কিছু ক্লু ছিল যে ভারতবর্ষ ভারতকে ভালোবাসে না, আলাদা, মানে তারা সবসময় নেগেটিভ সেন্সে ছিল। তারা নিজেরা মানে নিজের রাজার বিরুদ্ধে ছিল, নিজের ব্যবসার বিরুদ্ধে ছিল, বিভিন্ন জিনিসের মধ্যে, মানে বুঝেন না যে একজন ধনী হয়ে যে আরেকজনকে দেখতে পারে না। এই সুযোগগুলা এই ইংরেজ এবং ফরাসি বিভিন্ন এরা নিছে, নিয়ে কী করছে, এখানে ব্যবসা করে এদেরকে আবার রাজনীতিতে স্লোপ করছে, নিয়ে আসছে, এদেরকে ডাইকে নিয়ে আসছে, আইন একটা প্রসেস মেনটেন্স করছে। তো এই করতে 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 দেখেন এক জায়গায় আসলো ব্যবসা করতে, আইসা পুরো রাজ্যই তারা দখল করে ফেলাইলো। এইখানে রাজা তারা নিয়ে নিল, এই জায়গায় তারা দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেল। এই ছবি দেখেন, নাটক দেখেন, বিভিন্ন গল্প দেখেন, সবই তো এইগুলা, তাই না? তাই আমাদের দেশের ভিতরেই তো মুনাফেকের অভাব নেই, যারা কিনা নিজের জাতির বিরুদ্ধে চলে যায়, মানে তার স্বার্থের জন্য। এই যে কার্যক্রমগুলো হয়েছে, 400 বছরের ঐতিহ্য নষ্ট করে দিছিল এই ইংরেজ শাসনেলা আইসা ভারতবর্ষের থেকে সমস্ত। এই যে দেখুন একটা পান্না নাকি যে ইয়ের যে মুকুটটা, যে যে ইংল্যান্ডের যে কোহিনূর যে মুকুটটা সে পরে, সেটা এই ভারতবর্ষের, এটা এখন দাবি করছে, ঠিক আছে? তারা ওইটাও দিনকে পড়ছে। তা আপনি চিন্তা করেন, আমাদের কাছে কোহিনূর মতো জিনিস ছিল কি ছিল না? হ্যাঁ, সেইখানে সব কিছু নিয়ে গেছে। আপনি ছবি দেখেন না, এই যে এটার নাম কি বলে, এই ভুলে গেছি, তামিলে একটা ছবি গেছে কিছুদিন আগে, যেটা ওই যে স্বর্ণ উঠানো নিয়ে মানে গ্যাঞ্জাম, এরকম একটা ছবি। এগুলা তো সবই এই ইংরেজরা এই দেশে এই কাজগুলা করছে। তো এখন আসেন যে এই প্রবলেমগুলো আমাদের দেশে কেজিএফ 2, 1 এইগুলা মনে হয়, এইগুলা ছবির সাথে ওই যে ভারতীয় রাজনীতি বা ওই ঐতিহ্য ধরে তো। এখন আপনি দেখেন এই যে কার্যক্রম, এটার মধ্যে কে হারছে? ওরা হারছে?
তারা সম্পদশালী হয়ে গেছে, তারা ধনী হয়ে গেছে, ইউরোপ এখন আধুনিক হয়েছে, ভারতবর্ষের স্বর্ণ এবং টাকা পয়সা সব কিছু লুটপাট করে তারা এখন ওই দেশে তারা রাজার রাজত্ব করে ঘুমায় খায়, তাদের কোনো অভাব নাই। আর আমাদের দেশে যদি এই ভারতবর্ষে আমাদের দেশে 16 কোটি 18 কোটি মানুষ, পাকিস্তানে গিয়া প্রায় 24 কোটি মানুষ, আর ভারতে দেখেছে আর 150 কোটি মানুষ বা 130-32 কোটি মানুষ, 24 কোটি মানুষ আছে। এই সব মিলে আপনি প্রায় 250 কোটি মানুষ, এই যে মানুষগুলো আছে এই মানুষগুলার প্রায় মানে 10 ভাগের 9 ভাগ মানুষ দরিদ্র সমান নিচে চলে গেছে। তখন কি ছিল? ছিল না তো। আচ্ছা, এই যে কার্যক্রমগুলো করলো হইলো ভারতবর্ষকে এইভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে। এখন নেওয়ার পরে লাভ কী হয়েছে জানেন? লস হয়েছে আমাদের, আমরা হানাহানি। তারা কি দিয়ে গেল? ধর্ম বিভক্তি। আপনি কোরআন পড়েন, আরেকজনে ওইটা পড়ে, কোরআনের মধ্যে মুসলিমরাও ঠিক যাতে না থাকে এইখানেও বিভিন্ন হাদিসটা বিভিন্ন অবস্থান করে দিয়েছে এবং পড়াশোনার সিস্টেম করে, মানে কি একটা অবস্থা করছে যে এটা আপনি এখন দেখেন আমার হাজার হাজার কাতার করে ফেলাইছে মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে এই পর্যায়ে চলে গেছে বিভিন্ন জিনিসে। এখন এই যে পরিস্থিতি, এখন এইটা শুভেন্দু অধিকারী এইগুলার সুযোগ নিছে, হ্যাঁ, যে মুসলিমদের এই হয়েছে সে হয়েছে। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যারা এরকম লিয়াজু করছিল, এই শুভেন্দু অধিকারী তার মতো একজন লোক। এবং নরেন্দ্র মোদী হলো একমাত্র হলো তার কট্টরপন্থী, যেমন আমাদের দেশে কিছু কট্টরপন্থী মৌলানা আছে না, মোল্লা আছে না, যারা খালি এমনি 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 খালি মুসলমান মানে অন্য কোনো জাতির দেখতে, ঠিক এক সেম এই হলো মোদী সরকার ওইরকম একটা বজ্জাত এবং দুষ্ট লোক, যে কিনা মানুষরে শুধু মুসলমানরে বাদ দিয়ে হিন্দুর প্রতি তার একটা টান দেওয়া, সমস্ত রাজ্যকে হিন্দুস্তান করার জন্য প্ল্যান নিছে। এটা কি সে টিকাইতে পারবে? মুসলমান বাদ দিয়া না, কোনো রাষ্ট্রে কোনো একক জনসংখ্যা নিয়ে কোনো কিছু করা যায় না, তো এটা সম্ভব না তার জন্য। আচ্ছা, তারপরে সে এই কাজ করার হাত দেওয়ার জন্য এই যে প্রোগ্রামিং যে শুরু করছে, তার যে প্রোগ্রামে ভুল আছে এটা আমি বলতে চাই। ভুকা সে যে গরুর আর্চনা এগুলা নিয়ে থাকে এবং মানে মাথায় গোবর ছাড়া কিছু নাই, নাইলে সে এই ধরনের এই নিজে নির্বাচনে ক্ষমতায় বসার জন্য এই ধরনের রাজনীতি সে করে। এটা মুসলিম হিন্দু দাঙ্গা লাগাই দিয়া শুধু এটা না তো, উপজাতিদের সাথে দাঙ্গা, শিখদের সাথে দাঙ্গা, জানেন শিখদের জন্য এইটা নিয়ে আরও ঝামেলা চলতেছে। এই কানাডায় তাদের যে শিখদের প্রধান আছে এইগুলা নিয়ে হয়েছে, ওই দেশে একজনকে মেরে ফেলাইছে, এগুলা নিয়ে কিছুদিন আগে দেখছেন যে এই মামলা টামলা হয়েছে, এটা নিয়ে হুমকি দামকি হয়েছে। ওরা শিখদার এই অঞ্চলে তাদের অঞ্চলে তারা স্বাধীনতা চায়, ঠিক আছে, তারা নিজেরা তারা মুসলিম না কিন্তু তারা শিখ, তারা বলতেছে আমরা এই থাকবো না, তারাও চায়। এদিক দিয়ে বাংলা ওদিক দিয়ে আরেকটা আছে মণিপুর, এটা হইলো মণিপুর বলতে হইলো ওরা হইলো কুকি 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 জাতি আছে, একটা কুকি জাতি। আমাদের দেশে কুকির যে প্রান্ত আছে, মানে এই কুকি জাতি যারা আছে এরা নিজেরা খ্রিস্টান জাতি, এরা খ্রিস্টানের হয়ে তাদের অবহেলিত ছিল, তাদের স্কুল কলেজ কোনো কিছু দেয় না এরা, মহারাষ্ট্রের সরকার এই ইন্ডিয়ান সরকার তাদেরকে অবহেলিত রাখছে। এই সুযোগে খ্রিস্টান তারা হইয়া টোটাল খ্রিস্টানদের নিয়ে ওইখানে একটা রাজ্য গঠন করার জন্য পুরায় পায় তারা, এবং ওইখানে সমস্যা চলতেছে অলরেডি ইন্ডিয়ার সাথে। আচ্ছা, এখন আসেন ইন্ডিয়া কতটুকু বোকা দেখেন, কতগুলো অঙ্গরাজ্যে সমস্যা সৃষ্টি করছে। আপনি এই যে মমতা ব্যানার্জি যেখানে ছিল এই বাংলা অংশটাই, যে বাঙালি মানুষ এখানে হিন্দুও ছিল মুসলিমও ছিল, এখন দেখেন এখানে কি মাইল লাগছে। আচ্ছা, এখানে কি মোদী সরকার জিতছে? অবশ্যই জিতছে, সকলেই জানে। পার্সোনালিটিভাবে সে কি জিততে পারছে? অঙ্গ জিতে নাই। কারণ কি এটা আমি বলে দিচ্ছি। এটার মূল কারণ হলো জিতা তার পক্ষে, আর হারা এটা সে বুঝে নাই। জিতা এবং হারা কাকে বলে এটা সংজ্ঞা কারো জানতে হয়। জিতা হারা সব জায়গায় এক সমান, জয়ী হওয়া এই জিনিসটা সব জায়গায় এক সমান মান বহন করে না, মানে আপনার মান ভেরিয়েন্ট করে না। আছে না মান, আপনি আজকে 100 টাকা নিয়ে গেছেন, 1 কেজি ধরেন 1 কেজি মাংস কিনা নিয়ে আসছিলেন 2000 সরি ধরেন এটা 1900 ধরেন 80-85 সাল বা এই সালে 100 আপনার 90 সালে 100 টাকা দিয়ে 1 কেজি মাংস নিয়ে গেছেন। এই মুহূর্তে বাংলাদেশে এই মানটা 30 বছর পরে এসে আপনি এই 100 টাকা নিয়ে গেলে মাংস দিবে 100 গ্রাম, সরি 100 গ্রাম বলে 100 টাকা, হ্যাঁ এই 100 গ্রাম বা 150 গ্রাম পাবেন। আচ্ছা, 150 গ্রাম যদি আপনি পান তাহলে আপনার মান কতটুকু হয়েছে, জয়ী হয়েছেন বা এই জয়ী বিষয়টা কিন্তু এরকম। এখন মোদি হয়তো ভাবছে যে বাংলা রাখে সে হঠাৎ করে হিরো, মানে দেখেন তার বয়স কত, মোদির বয়স মনে খুব সম্ভবত এখন 80 বা 81 বা 79 এরকম একটা জায়গায় চলে গেছে। ওনার যে স্টাইল সে নেয় মহারাষ্ট্রের নায়ক হিসাবে,
না সে হিন্দুদের মতো একটা পোশাক পরে, না পরে মুসলিমের মতো সে একটা পোশাক মাথায় টুপি টাপা দিয়ে বড় বড় শেরওয়ানি পরা। পৃথিবীর দেখেন তো বড় বড় লিডাররা যারা কিন্তু ইন্টারন্যাশনাল লিডার, যাদের একটা ক্যারেক্টার মানে স্মার্ট, তারা পৃথিবী নিয়ে গবেষণা করে, যে ধরনের বড় বড় আপনি ফ্রান্সের ম্যাক্রো, তারপরে জাস্টিন ট্রুডো ছিল ইসের কানাডার, তারপরে আপনার হইলো ইংল্যান্ডের যে প্রধান আমেরিকার তো আছে বুড়া এরা, এদের পোশাক আশাক দেখছেন, এরা স্মার্টনেস কি, এদেরকে দেখলে মনে আর সে কি করে মনে হইতেছে জামাই সেজে ঘুরতেছে একটা ব্যক্তি এই ইয়ের মধ্যে, মানে রাষ্ট্রের মধ্যে। এটা কি ধরনের একটা মানে তার এই পোশাক, সে থাকবে হলো স্মার্ট, সে একটা রাষ্ট্রের প্রধান, ঠিক আছে, সেই স্মার্টনেস নিয়ে তার তার রাজ্য এখন তার কার্যক্রমে আনস্মার্ট। সেটা যদি কার্যক্রমটা ভালো থাকতে ভাবতাম তার হয়তো ট্রেডিশন ঠিক আছে করতে পারে, কিন্তু এখন দেখেন সে কি করলো, দাঙ্গা সে ক্ষমতায় আসার আগে সে কিন্তু এই যে বাবরি মসজিদ যখন ভাঙ্গে এইটার নেতৃত্ব স্থানে কয়েকজনের মধ্যে সে একজন ছিল। তারপরে সে কিন্তু এই 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 রাজনীতিতে হিন্দুদের কাছে আপ্রাণ একটা মহানায়ক হয়ে গেল। তো এই যে কইরা বাবরি মসজিদ ভাঙ্গিয়া মুসলমানদের সাথে মারামারি দাঙ্গায় এত হাজার লোক মাইরা, হিন্দুও তো কিছু মারা গেছে, মুসলমান তো প্রচুর মরছে, তো বাবরি মসজিদ শেষ করতে পারছে। পরে আরেকজন আইসা কিন্তু এখন এই যে তারই অনুসারী দেন করে যে তার দল করে না আরেকটা পাশ করে মোদির পক্ষে, সে গিয়া বাবরি মসজিদ তৈরি করার জন্য আবার উঠা করে রাখছে, ঠিক আছে। এখন আসেন এই যে এই যে ধর্মীয় যে একটা মানে ঝামেলা, এই ঝামেলা করলে তো জাতি একসাথে, এটার জাতি নেশন বলা হয়, এই নেশনটা তো একসাথে গ্রো করতে পারে না, আপ করতে পারে না। আপনি যখনই জাতির একটা, আপনি ধরেন এই হাত, আমার যে হাত আছে, পা আছে, চোখ আছে, আমি একটা অংশকে বাদ দিলে তো আমি মানুষ থাকতেছি না, তো জাতিটা তো গ্রো করতে পারে না। তো মোদি সরকার এই এই ভুলটা কইরা সে জয়ী হয়েছে। এই জয়ের মূল্য হইলো ওই যে 100 টাকার বর্তমানের অবস্থা, যে 150 গ্রাম মাংস আনলে পরিবারে খাওয়া চলবে না, পিস কুটি কুটি করলেও 4 জন 6 জনের এক পিস করে পাওয়া কষ্ট হইবে। এখন আসেন, এখন সে কি করছে, সে যে এই যে মুসলিমকে সে যে ক্ষমতায় থাকার জন্য এই যে দাঙ্গাটা করাইয়া এখন এই যে নির্বাচনের পরে দাঙ্গা শুরু হয়ে গেছে, এই যে করানোর পরে যে ক্ষমতায়নের সে বসতে চাইতেছে, এটার মধ্যে কি ধরনের বুমেরাং সেটা নিয়ে আজকে আরও এই পার্টটা আমি কথা বলবো। যে মোদি সরকার এই বাংলা বিহার সব কিছু, উড়িষ্যার সব জয়ী হয়েছে, হওয়ার পরে সে যে এখানে পরাজিত হয়েছে কিভাবে সেটা তুলে ধরবো আজকে। পরাজিতটা হয়েছে এইখানে যে ধরে নেন শুভেন্দু অধিকারী পরিচয় আমি দিয়েছি, কি দিলাম, যে সে একজন বাংলাদেশি বংশোদ্ভূত, বরিশাল অঞ্চলে তার বাড়ি ছিল, হ্যাঁ তার বংশোদ্ভূত ছিল, এটা ভারতীয় বংশ, সে বাংলাদেশি বংশোদ্ভূত, ভারতে তার বসবাস, তো সে ওই দেশের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এখন মজার বিষয় হলো এই জায়গায় যে পৃথিবী চালায় কে, আমেরিকা। তার প্ল্যান কি, ব্রেন, মানে আপনি যা যা চিন্তা করতে পারবেন, যে কয়টা পথ, যে আমি একটা চৌরাস্তার মাথায় আসছি, এই 4টা রাস্তা না দিয়া আমি অন্য অন্য পথ দিয়ে যে যাবো, এইগুলা সব পথ আপনার হিসাব বাইরে হয়েছে, ক্ষেতের আইল দেয়া, জঙ্গলের মাঝখান দিয়ে, যে কোনো দিক দিয়ে আপনি একটা নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছতে চান। মানে কি বলে এই ভারত, সরি আমেরিকা, এই প্রত্যেকটা পথ সকলের চোখে যা আসবে সব দেখানো আছে, কিন্তু সেইটা করবে না। সে কোন দিক দিয়ে যাবে এটা আপনি ধরতেই পারবেন না। এই পর্যায়ে হলো আমেরিকার রাজনীতি, সেটা আপনারা বুঝে দিই। ধরেন বাংলাদেশের একটা অভ্যুত্থানের গোটা একটা সরকার পড়ে গেছে, বাংলাদেশের উন্নয়ন অলরেডি কী হয়েছে, ব্লক হয়ে গেছে, শেষ। বাংলাদেশের আর উন্নয়ন এই মুহূর্তে না, পরবর্তীতে কোনো সরকার যদি কোনো পারে সেটা হলো, এটা সময়, ভাগ্য বা টাইমিংয়ের বিষয়, সময়ের কাছে সকলেই ব্যবস্থাপনা। এখন নেক্সট প্রজন্মের জন্য আমেরিকা এবং ইন্ডিয়া। এখন আসেন ওই যে বলছিলাম ইংল্যান্ড কেন এই দেশে এইভাবে ওই কি বলে ওই রাজ্যকে দখল করে এই 200 সরি এই যারা উপনিবেশক করছিল ভারতবর্ষকে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এই ইংল্যান্ড, তারা কি করছে, ফরাসিয়ারা আমাদের দেশকে 197 বছর শোষণ করছে বা শাসন করছে, দুটোটাই সে করছে কইরা। এই দেশে শিক্ষা ব্যবস্থা, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা, পাকিস্তানের সব কিছু এখন ইংল্যান্ডের সব কিছু দিয়ে চলে। এইখানে বিচার কার্যগুলো চলে ইংল্যান্ডের আইন দিয়া, একটা ব্যারিস্টার পড়তে গেলেও ইংল্যান্ডে যাইতে হয়। এখন বুঝতে পারছেন পরিস্থিতি। এখন আমেরিকা কি অর্থনীতির ব্যবস্থাপনাটা দেখতেছে, পাওয়ারের ব্যবস্থাপনা দেখতেছে, কিন্তু শিক্ষা, জ্ঞান, বই পুস্তক, যা যা মানুষ জ্ঞান উপর দিকে সব ইংল্যান্ড করে। আমাদের দেশকে জ্বালায় অদৃশ্যভাবে তারা, আপনি আপনি কোনো দিকে আপনার তাদেরকে বাদ দিতে পারতেছেন না।
আহ, এখন আপনার দেশে পড়াশোনা করে বিচার করবে, এই ব্যারিস্টারি পদ্ধতি করেন না, সেই ইংল্যান্ড না গেলে ব্যারিস্টার হয় না। কি এক অদ্ভুত জগতে আমরা আসি রে ভাই, হাস্যকর ব্যাপার। আইন বিভাগ আচ্ছা পৃথিবীর ল করে ফেলাইছে। এখন আসেন নেক্সট প্রজন্মে, যে আমাদের দেশটাকে যে ভারত টার্গেট করছে, এর সে বোকা, এই মানে বোকার রাজ্যে এবং সমস্যা আমাদেরকে সে 10 মিনিটেই, নাইলে আমি জানি পারবো না, 10 মিনিটে আমাদের দেশকে একবারে আপনি ধ্বংস করে দিবেন। মানুষ সব মারতে পারবেন না, হয়তো রাষ্ট্র ব্যবস্থা না ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আবারই রাজ্যে সকলে আমরা আমরা আশ্রয়ী হিসেবে চুপচাপ বসে। আমেরিকা তো পাওয়ার নিয়ে সেই ইয়ে গেল, আফগানিস্তান গেছে, তাদের জনগণ শেষ হয়ে গেছে, কিছু লোক মারা গেছে, তাদের রাজ্যের সম্পদ নিয়ে গেছে গা, কিন্তু তার রাজ্যে তারা বেঁচে থাকার জন্য আবারই ঘর বাড়ি করে নিজেদের মতো রইছে, আর তারাই চলে গেছে গেছে না। আপনি আসেন, আইসা 10 মিনিট 15 মিনিট বলছে শুভেন্দু অধিকারী যে আমাদেরকে দখল করে ফেলান, কোনো সমস্যা নেই। আপনার রাজ্যের যে মাইরা ফেলাইবেন, যে জনগণ করে মারবেন, কিন্তু আপনার যে অঙ্গরাজ্য সেটা দ্বিখণ্ডিত, টুকরা টুকরা মাস্ট বি হবে। এটা আপনি ফিরিয়ে রাখতে পারবেন না। কারণ কি, এই হওয়াটা বন্ধ ছিল এই নির্বাচনের যে দিনকা, এই এই যে মমতা ব্যানার্জি যেদিনকে হারছে এবং আপনি শুভেন্দু অধিকারী জিতছেন, সেদিন ভারত দ্বিখণ্ডিত হওয়া শুরু করছে, মানে কার্যক্রম ফার্স্ট শুরু হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এই ভালো কাজ আল্লাহ করে, আল্লাহ যা জানে তা আপনি জানেন না। কারণ দ্বিখণ্ডিতের রাস্তা ওকে, কারণ এতদিন আপনারা যে ভাবছেন মোদী সরকারের বিরুদ্ধে গিয়া বা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে এই কি এই মমতা ব্যানার্জি তৃণমূল এরা আছে, এরা কি করছে, তাদেরকে আমি তৃণমূলের সাপোর্ট না, আমি বাংলাদেশি মানুষ, আমার কাছেই না, কিন্তু আপনি ভাবছেন যে আপনাদের ধারণা, আপনাদের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স যারা আছে সকলেই তো আপনাদেরকে ইন্ডিয়ান রট ও সকলে বুঝাইছে যে কি ভারতে বাংলাদেশ বর্ডার থেকে যদি বাংলাদেশকে বাঁচান দেয়, তাহলে ইন্ডিয়া পাকিস্তানের হাত থেকে বাঁচা যাবে, পাকিস্তানি জঙ্গি সব বাংলাদেশ হয়ে ঢুকে, এরকম একটা আলোচনা তারা আপনারা প্রতিদিন করেন বিভিন্ন ইয়ের মধ্যে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই যে প্রতিদিন এইখান থেকে যে আপনি এই ভুল মেসেজটা নিচ্ছেন যে পাকিস্তানিরা এই দেশে আসেন, এর চেয়ে ভয়ঙ্কর ভুল আর কোনো এই ররা খারাপ কিছু দেয় নাই। আপনার দেশকে দ্বিখণ্ডিত করার জন্য আপনার ভিতরেই আছে। মজার বিষয় এই জায়গা, বাইরের নাই, মানে আপনি আপনি এই জায়গায় কাজ করাইবেন। আপনি বলতেছেন যে আইএসআই বাংলাদেশের এই যে এরা কাজ করতেছেন, নেবার ভুল। আপনার দেশে এই আইএসআই ঢোকাই না আছে, এখন বলবেন কি আইএসআই এই পাকিস্তানিরা আসছে, না এইটাও ভুল। এই জঙ্গি গোষ্ঠী ঢুকাই দিছে না, হিজবুল্লাহ ঢুকাই দিছে না। এইটা হচ্ছে মানুষের মনে ভারতবর্ষে বেঁচে থাকার যে শত শত বছরের যে আঁকড়ায় রাখা তার জমি জমা সম্পদ ব্যবসা বাণিজ্য, সেটা হিন্দু এবং মুসলিম দুটোটাই। কারণ আপনি মুঘল আমল দেখেন, 400 বছর ক্ষমতায়ন ছিল, সেইখানে মুসলিমরাই ছিল, হিন্দুরা মিল ছিল, একত্রিত ছিল। এইভাবে হিন্দু মুসলিম মারামারি করে রাজ্য হারা, দেশ ছাড়া এক দেশ থেকে আরেক দেশে পুশ করা, এটা করে নাই। আপনারা সেই কার্যক্রম শুরু করছেন, করার পরে কী হয়েছে, নিজের দেশের জনগণের ভায়োলেন্স আপনি আটকে রাখতে পারবেন না। কারণ এইখানে ধরে নেন, আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি হিন্দু হন মুসলিম হন যেই হন, আপনার ঘরে একটা সন্তান যখন হারাই যাবে বা এই যুদ্ধের সাথে এই দাঙ্গায় মারা যাবে, তখন আপনার মনোভাব কি হবে, যে আমি কখনো সুযোগ পাইলে আমি পুরো জাতিকে উড়াই দিব, করবেন না? মাস্ট বি করবেন। আপনাকে বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার বাবাকে যখন হত্যা করছে যারা যারা বজলুল হুদা এবং বিভিন্ন এই যে কর্নেল ফারুক মারুক যারা ছিল, ডালিম মেজর, এদেরকে কি করছে, উনি এত জীবন অপেক্ষা করছে, কইরা কি করছে, ক্ষমতায় আসছে এত বছর পরে, বয়স্ক হয়ে গেছে শেখ হাসিনা শেষ বয়সে আইসা, সেই সময় সেই ছোটবেলার তার বাবা মারা গেল, তাদেরকে মারছে, এইগুলার বিচার সে ফাঁসি দিছে নিজে, বুঝতে পারছেন, সেই সুদ নিছে। তাহলে কেউ সুযোগ থাকে, কেউ সুযোগ হতে হয় না। এখন আপনার দেশে যদি এরকম প্রতিদিন কয়েক লাখ মানুষকে আপনি এই পুশব্যাক করে ঘর ছাড়া পিটাইয়া সব কিছু করবেন, ওইখানে জনগণ শুরু হয়ে যাবে দাঙ্গা। এটাই হলো ভূ রাজনীতির 1 নম্বর ভুল পয়েন্ট। এবং রাষ্ট্রের জনগণ যেখানে উদ্দীত হইতে চায়, যেখানে শান্ত থাকলে ওইখানে কাজকর্ম হইয়া সমাজে সবচেয়ে বেশি বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, তারপরে মানে কেমিস্ট সব হওয়া যায়, হইয়া কী করে ওরা নিরাপদ পৃথিবীতে থাকে এবং দেশকে অতি দ্রুত শিক্ষার মাধ্যমে আগাই নেওয়া যায়। কারণ ওর মেধা আছে, সে তার ইনকাম করা মেধা দিয়ে কোনো জায়গায় কাজ সে ইনকাম করে, তার মেধা দিয়ে মানুষ তাকে কিনা নেয়, তার টাকা ইনকাম, তার পরিবার ইনকাম, তার দেশ ইনকাম, তার দেশে একটা বিল্ডিং হয়, সে উন্নত হয়। এইভাবেই হচ্ছে। যখন আপনি এই পথটাকে কি করলেন, এই মারাই দিছেন এই মুহূর্তে,
আপনি শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি, যাকে আপনি এতই খুশি হয়েছেন যে আপনাদের আহ, দেশমন্ত্রী যেটা হলো এই স্বরাষ্ট্রমন্ত্রী ঈশা হিয়া তাকে মালা পরে একে সুন্দর করে তাকে এই দিয়ে দিছেন, এই কি বলে এই তাকে মুখ্যমন্ত্রী করে দিছেন, ঠিক আছে, এই বাংলার। আপনি শত্রুকে গলার মধ্যে মালা দিয়ে নিয়ে গেলেন, সাপকে ঢুকাই দিছেন। এই সাপ আপনাকে এই ভারতবর্ষকে কাইটা শেষ করে দিব। কারণ কি, এই যে ভারত বাংলা হইতো, এই ইয়ে যদি আপনার যদি মহিলা থাকতো তাহলে হইতো না। এই যে এই যে মমতা ব্যানার্জি থাকলে হইতো না। কারণ সে পরপর এত বছর রয়েছে, আজ পর্যন্ত সে সাহস পায় না। যদি মনের বাসনাও থাকতো কিন্তু সাহস পাইতো না এটারে ভাগ করে ফেলাইতে। কিন্তু এখন হয়েছে কি, আপনি আপনি ইন্ডিয়ান যদি সকলে যে আমার কথাগুলো শুনবেন, ইন্ডিয়ানরা, আমার কিছু ইন্ডিয়ান আছে যারা আমার কথা শুনে আমি দেখছি। তা আমার কথা হচ্ছে যে ওই যে আপনার দেশে যে এখন বর্তমান মহারাষ্ট্র যে ভাগ হওয়া শুরু হচ্ছে, সেই যে প্ল্যানার, এই প্ল্যানারটা কারা? পৃথিবীর সবচেয়ে মহাশক্তি কারা? আপনার বিরুদ্ধে কারা? তাদের হাতে গড়াই শুভেন্দু অধিকারী। আপনি জানেন না, ওই যে আপনারা কন্যা সুপারি খাওয়াইছে, ও এরকম সুপারি খাইছে যেটা আপনি তার প্রেমে পড়ে গেছেন, তাকে ভালোবাসা তাকে দিয়ে দিছেন মন্ত্রিত্ব সভা। সে কি করবো জানেন? মুসলিম আর দাঙ্গার মধ্যে তার কার্যক্রম একটাই, হিন্দু আর মুসলিমের মধ্যে মাইল লাগাই রাখবো। প্রতিদিন কিছু মরবো, বাড়িঘর উচ্ছেদ হইব, বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করবেন। ওই দেশের জনগণ লাখ লাখ কোটি কোটি, তারা আস্তে 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 দেখেন বাঙালিতেও আছে, সেকেন্ড কারা আছে, হিন্দু আছে, ওইখানে মুসলিম আছে 30 কোটি। আপনি এটা একটু খেয়াল করবেন। আপনার 100 কোটি থাকতে পারে হিন্দু, মুসলিম 30 কোটি আছে, এটা আপনার গণতে হবে। এই মুসলিম যদি ফায়ার হয় ইন্ডিয়ায়, আপনার দেশকে দ্বিখণ্ডিত করতে কতটুকু সময় লাগবে? খুব বেশি না। এখন তাদেরকে সকলকে ফায়ার করে ফেলাইছেন অল্প দিনে, এই মাধুরী বসে নাই ক্ষমতায়। শুভেন্দু অধিকারী এই যে ইন্টারন্যাশনাল যে চক্র আছে, আপনার ভারতবর্ষ যে আরও এপিসোডে বলছি যে ভারতবর্ষকে কেন ভাগ করতে চায় তারা, এবং এখানে কি আছে, কি সুবিধা এখানে আপনার, এখানে যে পরিমাণ মানে মানে পৃথিবীকে আরও 200-500 বছর ক্ষমতায়ন করার জন্য যে পরিমাণ ধরেন ইউরেনিয়াম বলেন না, যে পাওয়ার যে পদার্থ, এই ধরনের পদার্থ, এর উচ্চতর পদার্থ কি আছে, এটা ভারতবর্ষের ভিতরে আছে এবং এই পাহাড় অঞ্চলে আছে। এই ভারতবর্ষের টোটাল এরিয়ার ভিতরে এগুলো আছে, যেগুলো আমাদের নদীতে, বাংলাদেশেও এই বিভিন্ন নদীতে আসতেছে, যেটার গড়াই আসার কারণে এই আপনার কুলাউড়াতে পর্যন্ত ইউরেনিয়াম পাওয়া গেছে। কুলোয়ারের মধ্যে ইউরেনিয়াম থাকার কথা না, কিন্তু এই কুলোয়ারাতে ইউরেনিয়ামটা আসছে কই থেকে? ওই পাহাড়ে পানির ঢলের মাধ্যমে এই ভাঙে আসছে যে মাটি, এই যে পাথর আসছে, আছে এর মধ্যে ইউরেনিয়াম আসছে। আপনার এই 7 সিস্টারের ভিতরে ইউরেনিয়ামের উন্নত মানের পদার্থের 10টা পদার্থ, 5টা পদার্থ আছে, যেটা কিনা আপনার গবেষণা, কারণ আপনি তো গরুর পূজা করেন, গরুর দেন, মানে এগুলা করেন, হোলি খেলেন, মানে ব্রেন শর্ট। আপনাদের মধ্যে ওই বিজ্ঞানী নাই যে কিনা এই ভারতবর্ষে কি সম্পদ আছে মাটির নিচে, এটাকে উঠাইয়া কাজে লাগাইয়া পৃথিবীকে ভয় দেখাবেন, পৃথিবীর থেকে আর্নিং করবেন, এগুলা বিক্রি করবেন। কানাডা পারমাণবিক বিক্রি করতেছে না এই এই ইগুলা ইউরেনিয়াম আমাদের কাছে বিক্রি করে, আপনি কিনে নিয়ে আসতেছেন না এই এই কানাডার থেকে, অথচ আপনার দেশের অভাব নাই। কি বলবো, এগুলা বলতে গেলে তো আরেক গল্প। কিন্তু আজকে হইছে এই যে পদার্থের জন্য পৃথিবীর যারা রাঘব বোয়াল, যারা পৃথিবীকে লিড দেয়, তারা এটা হাতে নিতে পারলে এখন তো আরো 100 বছর থাকবে ক্ষমতায়, বোঝা যায়। আরো 500 বছরও তারা নামাইতে পারবেন না, কারণ তারা ওই মজুত করে রেখে দিয়ে যাব। কারণ ও আপনার সাহস করে তার সাথে লাগতেও যাবেন না, কারণ ওই পদার্থ তার কাছে আছে। এখন এই যে ভারতবর্ষের যে পরিস্থিতিটা, এটার জন্য শুভেন্দু অধিকারী যে সুপারি খায় নাই আরেক দেশের, ওই ইউরোপের, ওই আমেরিকার, এটা আপনি বুঝবেন কিভাবে? কারণ ভারতবর্ষ তো নিজের জাতির উপরে নিজেই কলঙ্কিত, যে মানুষের বিচার করায়, মানুষ নিজে দেখেন না, 2 ভাই ঘরে মারামারি লাগে, যে সম্পদ নিয়ে আয়সা চেয়ারম্যান বিচার করে এক পক্ষের রায় দিয়ে দেয়, আরেক পক্ষের রাস্তায় বাই করে দেয়। তা লস কি হলো? 2 ভাইয়ের মধ্যে হয়েছে। এই কাজটা তো বাংলাদেশে হয়, এই কাজটা তো আমেরিকাতে হয় না, এই কাজটা হয় ভারতে। কারণ ভারতে যদি এত মানুষ এত কাজ করে, তাহলে ভারতবর্ষ তিলোত্তমা নগরী হইতো, এরকম এই যে বুর্জ আর খলিফা 10টা হইতো,
বাংলাদেশও সেম, বাংলাদেশও এরকম না হইতো এই যে এক দল আরেক দলের মাইরা না ফেলাইতো, একজনের বিপদ না করতো, একজনের ধ্বংস না করতো, তাহলে বাংলাদেশ আইফেল টাওয়ার কন এরকম করা কোনো বিষয়। কারণ আপনি দেখেন মুঘল বাদশাহ শাহজাহান ছিল সেই একটা, সেই সময় কি এরকম মুদ্রা বাজার ছিল? কিছুই ছিল না, বাদশাহ ছিল, কেউ তো পাইক পেতে, সেই ইনকাম দেওয়া সেই সময় তো এরকম কর ছিল না, ওই ধানের উপরে সবজির উপরে ইয়ের উপরেই ছিল, এই শাসন আমল ছিল। সেই বাদশারা এই দেশে কি করছে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা তাজমহল তৈরি করে গেছে। আপনি পারছেন এখন পর্যন্ত ওরকম একটা পৃথিবীর তাক লাগানো জিনিস? নরেন্দ্র মোদী পারছেন? পারেন নাই। আসেন নিজে খাইবেন এইটুকুই তো নাইকা। আপনি কয়দিন পরে কি এই যে বোকামি করছেন, এই যে লোকটারে বসাইছেন আপনি, আপনি আরো মানে আপনার মনের খায়েশ কি যে আমি প্রধানমন্ত্রী থাকবো লং টাইম, মানুষ ভয় পাইব। আপনি করে লাভ কি? দেশের কি লাভ হইব? আমি ভারতবর্ষের কি লাভ হইব? আপনার দেশে কি লাভ? আমি তো আপনার দেশের বাইরে না। আপনি আজকে বর্ডার উড়াই নিয়ে আপনার যে ক্ষমতা আছে বাংলাদেশে 2 দিনে ক্ষমতায় নিয়ে নিতে, হয়তো ইন্টারন্যাশনাল ভয় নেন না, বিভিন্ন সমস্যা যোগে আমাদের তো নিতে আপনার 5 মিনিট লাগবে, কারণ আপনার জনসংখ্যা আছে, আপনার আর্মি যেই পরিমাণ আছে, যেই পরিমাণ অস্ত্র কারখানা আছে, এটা আমার দেশে নাই। এরা পারবে না, আমার দেশের মানুষ তো পারবে না। আমরা পারবো, হ্যাঁ, আপনাকে মানবো না, না মাইরে আপনি সারাদিন মারেন, আমরা মরতে রাজি আছি, কিন্তু আপনার সাথে যাব না। কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে ভারতবর্ষ একই ছিল, আমরা আপনারই, আপনি দেশকে ভালো বানাইতে চাইছেন একসাথে সকলকে নিয়ে, এটা করেন। আপনার ধ্বংসের দিকে কেন নিয়ে যেতেছেন? এই যে জাতি জাতি গ্যাঞ্জাম শুরু হইলো, আপনি রাষ্ট্রের চুপ করে বসে আছেন, আপনি হিন্দু মুসলমানদেরকে মাইরা ভাঙ্গিয়া শেষ করে ফেলাইতেছেন। মুসলিম যেদিনকে খেপবো ওদিনকে নরেন্দ্র মোদী আপনার এই দেবদেবী আপনাকে বাঁচিতে পারবে না। বুঝতে পারছেন? আপনি এখন সবচেয়ে ভয়ঙ্কর জায়গার দিকে হাত দিচ্ছেন, এবং ভয়ঙ্কর দিকে যাচ্ছেন, যেটা হচ্ছে ধর্মীয় উন্মাদনা, যেটা পৃথিবীতে কোনো জায়গায় আজ পর্যন্ত রায়টে কেউ জিততে পারে নাই। ধর্মীয় উন্মাদনা সম্বন্ধে আপনাকে এইটুকু বুঝতে হইব যে পৃথিবী কোথায় কত নম্বরে গেলে যে কিভাবে করে, কারণ এটা নিয়ন্ত্রণ করে টোটাল উপর থেকে আল্লাহ। বুঝতে পারছেন? এটা বুঝতে হবে যে যে সৃষ্টিকর্তা, আপনি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারা দেখেন, তার জীবনী পড়ে দেখেন, তাকে কিভাবে আল্লাহ সাহায্য করছে, এটি আপনি কিছুই জানেন না। ঠিক আছে? আপনার যে গীতা আছে, আপনার যে আছে, এগুলা পড়ে দেখেন, সেখানে মহামানব আপনাদের মধ্যে আছে, তারা কিভাবে সাহায্য নিছে আপনার এই ভগবানদের কাছ থেকে। বুঝতে পারছেন? এটি সম্বন্ধে আপনি পড়তে হবে। কারণ আপনি চিন্তা করতেছেন দুই জাতি একই জায়গায় থাকে, তাদের আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবে, বাংলাদেশকে আপনার বাইরে। আমি তো মনে করি বাংলাদেশের সরকার একটা সবগুলো অথর্ব, কোনোদিনই এই ভারতের ছাড়া কিছু করে নাই। আপনাদের ছাড়া তো তারা চলবে না, তাই আপনার লোকে বাজাবাজি করেন কেন? এই যে ব্যবসা বাণিজ্য, খাদ্য খাওয়া, চিকিৎসা যা আছে সব তো আপনার লগে। আপনি পারেন নরেন্দ্র মোদী এই কাজটুক করে উপকৃত করতে, যে আপনি নিজেও উপকৃত, যে আমাদের দেশে আসার জন্য কোনো বিচার দরকার নাই, নো পোর্ট এন্ট্রি করে দেন, খালি যাবে আসবে, পারলে কাটাতার উড়াই দেন, কোনো দরকার নেই। আপনার দেশের সকলে, এই দেশের মানুষ আপনার দেশে ভাঙ্গে আসে, এটাও আপনার বোঝার দরকার। আপনার দেশের মানুষের টাকা দিয়ে আসে, আপনার দেশের মানুষ বাংলাদেশে এসে একটা কারণ আপনার হলো কৃপণের শেষ জাতি। মানে আপনার দেশের মানুষ এতই টাকা এবং সম্পদ দেখে নাই, খাওয়া খাদ্য পায় নাই, পাহাড়ে ছড়াই রয়েছে কোটি কোটি টাকার সম্পদ, খাইতেও পারেন না। ওই যে দেখেন সারাদিন পাহারা দেন কিন্তু খাইতে পারেন না, সেই জাতি আপনি। আপনার দেশের মানুষ একটা, ওই দেশে গিয়ে আমরা একটা গুল্লিপ একটা বেনসন সিগারেট ধরাইলে 10 জন তাকাই থাকে যে এই লোক কত টাকা কামায়। আপনার দেশের মানুষ বিড়ি খায়, বিড়ি। আপনার দেশের মানুষ কি করে জানেন? রাস্তায় গিয়া একটা মানুষ তার বাসায় আসলে তাকে যে আপ্যায়ন করে 500 টাকার একটা খাবার খাওয়াইব, তার বাসায় যাইতে দেয় না। আপনি সেই ছোট লোক দেশের প্রধানমন্ত্রী, এটা আপনার বুঝতে হইব। মন এত বড় করতে হইব, সম্পদ থাকতে হইব, ইনকাম করতে হবে। আপনার দেশে সেটা নাই। আপনি যেই পর্যায়ে নিয়ে এই যে দাঙ্গা মুসলিমদেরকে মারতেছেন, ওই দেশ থেকে এই দেশে মানুষ পাঠাইতেছেন, এর রাজনীতি কি বুক? আমি কি, আপনি ভাবতেছেন আমাকে গায়ে আগুন ধরাই দিয়েছেন, আমি কষ্ট পাইতেছি, আপনি খুশি হইতেছেন, হাতি তালে দিয়েছেন? ভুল। আমি আপনাকে বলি, আপনার জন্য পতন না, আপনাকে পতন করাই কিছু না, কারণ বোকা মানুষটা ক্ষমতায় রাখতে হয়। কারণ আপনারা রাখলে আরেকটা চালাক আসলে এই ঘটনা ঘটবে না, যে আপনার রাজ্যে অঙ্গরাজ্যে এটা হবে না। কারণ পৃথিবীর মহাশক্তিদের, আমি এটা নিয়ে কয়েকটা এপিসোড করছি, মনে হইলে আমার যদি কোনো জায়গায় পছন্দ হয় কেউ শুনে দেখতে পারেন। আপনাদের ভারতবর্ষকে দ্বিখণ্ডিত কইরা তাদের ইচ্ছাগুলাকে ওইখানে রাজ্য রাজ্য লোক বসাইয়া যে কার্যক্রম করতে যায়, তার প্রথম স্টেপ শুরু হয়ে গেছে, এর আগে ছিল না। কারণ আপনি যেদিন নির্বাচনে জিতছেন আপনি পরাজয় হয়ে গেছেন, আপনি ভাববেন আপনার পরাজয় এইমাত্র শুরু, স্ট্যান্ড শুরু হয়েছে। কারণ কি, আপনার রাজ্যে আপনার থাইকা দেখবেন আপনার রাজ্যগুলা দ্বিখণ্ডিত হচ্ছে। আপনি দেখেন কেন দ্বিখণ্ডিত, আপনি আরও ইনফরমেশন দিচ্ছি আমাদের দেশের জন্য, যে এখানে
যে খেলাটা শুরু হয়েছে শুভেন্দু অধিকারী, সে ওই যে বললাম বাংলাদেশি বংশোদ্ভূত, সে ওইখানে আছে। সেকেন্ড শেখ হাসিনা ওই দেশে রাখছে, আমাদের আমি যে হয়তো কোথায় আছে সে ভালো জানে। কিন্তু একটা মজার বিষয় হলো, এই শুভেন্দু অধিকারী তার দেশে যে সরকারের পক্ষ হইয়া, ধরেন আমি এটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি একজনের বাবা, ঠিক আছে, মানে ধরেন XYZ যে কোনো একটা ছেলের বাবা আপনি। এখন এলাকার সবচেয়ে সন্ত্রাসী একটা মানে খারাপ, খুবই বাজে, মানে তার সাথে আপনি গ্যাঞ্জাম করলে আপনিও সবসময় চিন্তা করেন যে ভাই আমি এর সাথে কোনো গন্ডগোল দরকার না, করলে হয়তো আপনাকে হত্যা করতে পারে বা আপনাকে যে কোনো কিছু করতে পারে, ইজ্জত সম্মান বাড়িঘর ভেঙে দিতে। তো এখন ওই ছেলেটা মানে ছেলে তো বাবার ক্ষতি করবো না, বাদ দেন, মানে ওই ধরনের আপনার বন্ধুই আছে খুবই। কারণ আপনারা দুইজন একসাথে যাচ্ছেন, ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো কোনো কারণে ছ্যাপ দিছে বা কোনো ধরনের একটা বকা দিছে বা কোনো কিছু লেগে গেছে। কারণ পাশের লোক কিন্তু জানে যে আমি যদি ওর লগে একটু জুলাই দেই, তাহলে এই লোকের উপরেও অত্যাচারটা যাবে, আমি হয়তো আমার লোক দিয়ে আমি শেল্টার দিতে পারবো। তো এক কাজ করি, ওই লোকটারে এখনই 2টা থাপ্পড় মেরে দিই। তো ওই খারাপ লোকটারে কি করছে, আপনি কিন্তু চান নাই, কিন্তু লগের লোক রগে থেকে আর 2টা থাপ্পড় মেরে দিছে। থাপ্পড় মারার পর ওই লোক কি করলো, পুরা ফায়ারের লগে গ্যাঞ্জাম। এখন এই লোক তো বেশি দুর্বল, ওই তো আবার হার্ড লোক আছে, ওর সাথে যেমনি গেছে, কিন্তু এর বাড়ি ঘর ভাঙ্গা এর আস্তানা এর মেরেই ফেলাইবে, এরকম পর্যায়ে করে লাইছে। ঠিক এরকম একটা রাজনীতির ভিতরে আপনি পড়ছেন। এই কথাটা এরকম যে শুভেন্দু অধিকারী আপনার জন্য যা যা তৈরি করতেছে, আমি যে মুসলমানরা মারতেছে বা মুসলমানের বিরুদ্ধে বলতেছে এই জন্য বলতেছি না, সত্য কসম আল্লাহ যে সত্য করে বলতেছি, যে উনি যে পলিটিক্স করে যে এখানে ঢুকছে, খালি উনি না, আপনাদের আরেকজন তামিলনাড়ুতে যে নায়ক যে আছিল, নাম ভুলে যায় আমি নায়কটার নাম, উনি উনি মনে হয় এই যে 200 কত ওই যে উনি শাসন নিয়ে এখন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে, তারে ডাকছে। তা হয়েছিল না, 6টা আসন কম পড়ছিল, এখন বাকিগুলো আসে পাইছে। এখন সে হিরো, ওই যে তামিলদের হিরো। তো এখন কথা হচ্ছে উনিও ওই যে যেই আপনি এদেরকে ছিল না, এরা আপনাকে আপনি এখন জায়গা দিয়ে দিতেছেন আপনাদের ক্যাবিনেটে। ওনারা কি করবো জানেন, আপনার দেশে কিভাবে এই অঙ্গরাজ্যগুলো আলাদা করা যায়, তার জন্য এমন এমন জনগণকে খেপাইব সরকারের বিরুদ্ধে, যে আপনি আপনার রাজ্যে যে আপনি এই বিজেপি সরকার, আপনি ওই রাজ্যে যে ঢুকবেন এই সাহসটা পর্যন্ত এক সময় পাবেন না, যে আমারে যে কোনো সময় মেরে ফেলাইতে পারে। বুঝতে পারছেন কথাগুলো? তার মানে এইখানে আপনার যাওয়া লাগবে, এখানে ওই যে র তো আপনারই, ISI যাওয়া লাগবে না, বাংলাদেশের জঙ্গি ওই অমুক তমুক যাওয়া লাগবে না, টোটালটাই এই এই যে টোটাল যে বিষয়টা এখন ঘটতে যাইতেছে, এইখানে আপনি দুর্বল কার কাছে জানেন? এই পাকিস্তান আপনার পার্শ্ববর্তী, যার পারমাণবিক বোমা আছে, তার সাথে লাগতে গেলে আপনার সমস্যা, তারা আপনার বিরুদ্ধে টোটাল দাওয়ার মাস একরকম, মানে ফ্যাকশনের মধ্যে আছেন। বাংলাদেশ আপনার মিত্র ছিল, সরকার চেঞ্জ আসছে, আমি এটাও বিশ্বাস করি যে আমাদের যে সরকার, যে তারেক রহমান বর্তমানে এই দেশের সরকার গঠন করছে, সে খুবই মোলায়েম এবং খুবই ভালো একটা ছেলে। এখন যার কণ্ঠে কখনো কারো বিদ্বেষ পানা, মারা ধরা বা কারো ক্ষতি করবে এরকম ধরনের কথা এখন পর্যন্ত পাইনি। তা আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের যে আগের সরকার ছিল শেখ হাসিনা, সেও আমাদের দেশের জন্য প্রচুর পরিমাণ একটা এবিলিটি কাজকর্ম করে গেছে, যেটা হয়তো এক সময় মানুষ মনে করবে একটা সময় আসলে, যে আসলে রিয়েলাইজ করব কি ঘটছে বাংলাদেশে। আর বর্তমানে যারা আছে তারাও কাজ করার চেষ্টা করব, আমার বিশ্বাস তারাও ভালো কিছু করব। তবে এরা এই সরকার আপনার বিরুদ্ধে না, এই দেশের জনগণ মুসলিমদের, আপনি ওই দেশের মুসলমানদেরকে যদি যারা সত্যিকারে অনুপ্রবেশকারী থাকে বা তাদের কোনো, সেটা আপনি সরকারের সাথে আলোচনা করে পাঠাইতে পারেন কোনো সময়, কিন্তু তাদেরকে ওই দেশে ওই একটা মানবতাহীন কার্যক্রম, তাদেরকে মাইরা রাস্তাঘাটে হত্যা করতেছে এই উগ্রপন্থী হিন্দুরা। যে আচ্ছা, এই যে জয় কি কি বলে, জয় রাম বলি না কি বলে, জয় বাবা, এই সেই বইলা তারা এই করে, এগুলা কি আপনার সরকার দেখে না? প্রশাসন দেখে না? কথা বলে না? তারা কি মুসলমানের সরকার না, হিন্দুর সরকার? তাহলে মুসলমানরা 30 কোটি মিলে আলাদা সরকার করব, একটা রাষ্ট্র করে ফেলাইবো। আপনি বসে বসে দেখেন, কিছুদিন পরে একটা সময় আসতেছে, এই দাঙ্গায় ওয়ার্ল্ড আপনার প্রতি সকলেই, আপনি কি মনে করেন পৃথিবীর এই যে আমেরিকা, যারা পৃথিবীর সেরা ক্ষমতা, আপনাকে সাপোর্ট দিবে? নেবার দিবে না। আপনার দেশে যা হইতেছে, ওই বড় পশ্চিমা ক্ষমতা, সেটা দিয়ে হচ্ছে। ওই যে শেখ হাসিনা বলতো না এক সময় যে তারা আমার সাদা চামড়া বা তারা আমার ক্ষমতায় রাখতে চায় না, আপনার এই পর্যায়ে আসতেছে। এখন
এই যে দাঙ্গা হাঙ্গামা, এই যে বোমা হামলা, আপনার দেশে খুব সম্ভবত এই যে দুই আরেকটা প্রদেশে কিন্তু 2টা বোমা হামলা হয়েছে গত 2 দিন আগে, হয়েছে না? এখন আপনি কি এগুলা যদি কন্টিনিউ বাড়তে থাকে তখন কি হইব? আপনার দেশে কি সব রাষ্ট্রের সরকার কি সুরক্ষিত থাকবো? জনসংখ্যা জনগণ একদিন বিস্ফোরিত হয়ে আপনাকেই নামাই ফেলাইব, এটাই বাস্তবতা। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ক্ষমতায় থাকেন আরও দীর্ঘস্থায়ী এবং দীর্ঘজীবী হন, আপনার আয়ু থাকুক, দেশ ভালো জায়গায় নিয়ে যান। আপনি বাংলাদেশকে যদি নিয়ে যেতে চান, আমি যদি রাষ্ট্রপ্রধান হইতাম, জনগণের সাথে কথা বলতাম, জনগণকে সব কিছু মিলে তারা আমাদেরকে কী কী দিব, সবচেয়ে ভালো কিছু দেবো, কাঁটাতার উঠাই দিয়া আমরা তার ওই সিকিমের মতো অঙ্গরাজ্য করে না, আমরা ভারতের পাহাড় গুয়াহাটি মোহাটি যা আছে সব রাজ্যে ঘুরতাম, নিজের দেশ হয়ে গেছে গা বাবা, খাদ্যের অভাব নেই, এরা বলতেছে স্বয়ংসম্পূর্ণ, তাদের অর্থনৈতিক সব কিছু ভালো কথা। আমরা ওই দেশের রাষ্ট্রীয় প্রধান হইতে সমস্যা কি? আমার লস হইতে কি? আমরা আগে ছিলাম না, ভারতবর্ষে ছিলাম না? তো এখন আবার আলাদা হইছি, আবার এক হয়ে যাবো, সমস্যা নাই তো ভাই। কিন্তু আপনি এই জনগণকেই মারতে চান, এরেই মারতে চান, এরেই পিটাইবেন, এর ঘর ছাড়া করতেছেন। সে মুসলিম দেখা তার জীবন ব্যবস্থাকে আপনি কি বলে মানে কদাচার করে দিতেছেন, তার জীবনটাকে অতিষ্ঠ করে সমাজ ব্যবস্থাকে ধ্বংস। আপনি দেখেন কি মজার বিষয়, আপনি আপনি বোকা কত দেখেন, বোকা হইলো মানে আমি জাস্ট হইলো মোদী সরকারের প্রতি বলতেছি, ধরেন তারা আহ, ইরানে গিয়া তার মালের বিজনেস ইউরোপের সাথে করতে গিয়া তারা ওই অঞ্চলে মানে ইরানের ওটা কি বলে ওইখানে আমার একটা সমস্যা হয়, কিছু কিছু নাম আছে মুখস্থ এখন বলতে পারেন, হঠাৎ মনে হয় জায়গা। তো ওইখানে তারা একটা কি বললো জাহাজ পোর্ট তৈরি করছিল, ওই যে যেখানে এখন বোমা টোমা পড়ছে, মানে ভারতীয় নিজস্ব মানে নিজের একটা পোর্ট তৈরি করছিল, জাহাজ বন্দর, মানে যেখান দিয়ে তারা ইউরোপে মাল অতি সহজে পাঠাইতে পারবো, ওই বিভিন্ন রাশিয়া টাশিয়া সব জায়গায় এই জন্য করছে। আহ, চিহাটি নাকি দূর ওইটা ভুলে গেছি। আচ্ছা, তো ওইখানে সে করছিল, করার পর অনেক টাকা খরচ করছে, ইনভেস্ট করছে, এখন দেখেন ওইখানে বোমা হামলা, আমেরিকা এই সে করছে সব কিছু, আপনার এই বন্দর দিয়ে মালামাল নেওয়া শেষ সব কিছু। এখন আবার কি শুরু করছেন? এখন কি শুরু করছেন জানেন? এখন আপনার সরকার যদি বোকা না হইতো ওইখানে গিয়ে করে আরেকটা রাষ্ট্রে আরেকটা জায়গায় গিয়া তার মাল নেওয়ার জন্য, আপনি তো বাংলাদেশের সাথে নদী বন্দর এই যে এখানে বসে করতে পারতেন। শেখ হাসিনা ছিল যে আমি এখানে ইনভেস্ট করি, আপনার সাথে মিল্লা থাকি, আমরা আপনাদের উন্নয়ন আমরা দেবো। আপনি সেটা করেন নাই। এখানে বঙ্গোপসাগরে করলে কি সমস্যা কী ছিল? এই কক্সবাজার করলে সমস্যা কী ছিল? করেন না। এখন আরও একটা ভুল সিদ্ধান্তে আবার যাচ্ছেন। এখন আমরা করতে চেতেছি, আপনি বাধা দিতে চেতেছেন। আমরাও নদী বন্দর, নৌবন্দর, বিমানবন্দর করতে চাই, আপনি করতে দিয়ে যান না। আমাদের বাংলাদেশ কোন দিকে হাঁটতেছে? ওই যে আপনার ফারাক্কাবাদ। এখন যদি চায়নার সাথে আমাদের ফারাক্কাবাদের কাজ শুরু হয়ে যায়, এই দিকে যদি সরকার মত দিয়া দেয়, তা আপনার সরকারের অবস্থা কী হইব ওই জায়গায়, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি বাদের পানি খেতে পারবেন, কোন সমস্যা ড্যাম টেম হবে আপনি তো বুঝতেছেন, এগুলো নিয়ে বোঝার চিন্তা আপনি এখন আমাদের বিরুদ্ধে যাইতেছেন। এই জন্য মনে করছেন আপনার কাছে খালি চাবি আছে, তালা খোলার, আর মাইশের কাছে নাই। আমাদের দেশেরও চাবি আছে, কিন্তু চাবিটা ব্যবহার করে না এতদিন, এখন ব্যবহার হবে আমার বিশ্বাস। ঠিক আছে, ওই ব্যবহার হইলে বুঝবেন বাংলাদেশ কি জিনিস, ছোট মরিচের ঝাল কতটুক। ঠিক আছে, এটা সময় হইলে আপনি বুঝতে পারবেন। এখন আসেন, এই যে আপনার বাংলা যারা আছে এরা কি আপনার সাথে থাকতে চায়? হিন্দু প্রদেশের সাথে, এরা আমাদের বাংলাদেশের সাথে থাকতে চায়। সেভেন সিস্টার কার সাথে থাকতে চায় এটা আপনি বুঝা দেখেন আগে। বাংলা ভাষাভাষী আমরা 18 কোটি, তারা 30 কোটি, থাকবো না কেন একসাথে? 30 কোটি বাংলা ভাষাভাষী লোক আছি, 28 থেকে 30 না 32 কোটি। আমরা আমরা পৃথিবীতে পঞ্চম ভাষাভাষীর লোক। আপনি হিন্দু ভাষার লোক কয়জন? হিন্দি ভাষা, মারাঠি ভাষা, দুনিয়ার আপনার ইন্ডিয়াতে 2.5 লাখ 2.5 হাজার ভাষা পৃথিবীতে 2.5 হাজার ভাষা ব্যবহার করে। তা আপনি ভাষা কথা, আমাদের বাঙালি তো পৃথিবীতে পঞ্চম আছে ভাষায়, পৃথিবীর জনসংখ্যা ভাষা দিয়া, বুঝছেন? 30 কোটি প্লাস মানুষ হলো আপনার করে 32-এর মতো এখন কথা বলে বাংলা ভাষাভাষীতে। তো এখন আমাদের সাথে আপনি পারবেন না, খালি মুসলিম না বাংলা ভাষাভাষীতে আপনি আটকাইতে পারবেন না। মুসলমান পরে এসে মুসলিম দিয়ে আপনি একজনের ওজন উঠাইতে পারবেন না যে মুসলিম, খাঁটি মুসলিম। ঠিক আছে, পৃথিবীর বড় বড় এই রাজ্য ধ্বংস হয়ে গেছে। আপনি দেখেন ফেরাউনের মতো, ফেরাউন যেখানে পৃথিবীর সবচেয়ে মহাশক্তিশালীর একজন খারাপ ছিল, যে কিনা বাচ্চাদের হত্যা করতো ঘরে ঘরে ঢুকে, যে এই যে বাচ্চারা জন্ম হবে সে পরবর্তীতে তাকে হত্যা করবে, এই গণক বলছিল। তা আপনি তো ফেরাউনের স্টাইলে হন নাই কা, আপনি ফেরাউনের নখের যোগ্য হন নাই। আপনার মতো মানুষের ধ্বংস করা আমাদের মুসলিম সমাজ না, পৃথিবীর মুসলমান আল্লাহর যে ব্যক্তিগুলো আছে, একটা একটা সৎ বাক্যের কাছে আপনি টিকতে পারবেন না, একটা আল্লাহর একটা
কালামের কাছে টিকতে পারবেন না। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আপনার কাছে মাথা নত করবো না মুসলিম কখনো। কারণ এরকম হিন্দু রাজ্য, এরকম ছোট্ট একটা রাজ্য, তুই থাকবি বেটা ভয়ে, তুই থাকবি হলো অনুকম্পায়। পুরা পৃথিবীতে হিন্দু নাইকা, তুই একটা দেশ রাষ্ট্র এতটুক জায়গায় তুই হিন্দু লিয়া মাথা করস, তোর অঙ্গরাজ্য লিয়া বাহাদুরি করস, তোর অঙ্গরাজ্য একদিন ধ্বংস করে দেওয়া হইব। তো এখন কথা হয়েছে, এই যে গণ্ডগোল এই যে পৃথিবীতে লাগাই দিছে, এই যে সমস্যাগুলো, এটা বোঝার দরকার না? আমি বলতেছি, রাগ করতেছি, বুঝতেছি, কারণ কি যে আমাদের আমাদের মুসলিম মানুষ হোক, সে মানুষ, সে হিন্দু হোক মুসলিম হোক, আর মানুষ, এদের সাথে খারাপ আচরণ বাবা তোমরা করা উচিত না। তোমার রাষ্ট্রেরই জনগণ, সে থাকে খায়, আশ্রিত হোক আর প্রশ্রিত মানুষ, তো তাদেরকে তোমার জায়গা দেওয়া উচিত, তাদেরকে ভালোবাসা দেও, তোমার উদারতা দিয়ে তুমি মানুষের মন জয় করো। তুমি কারোর সাথে তো এই ভ্যাকসিন করে, তাকে হত্যা করে, তার ছেলে মেয়েকে জিম্মি করে, তার বৃদ্ধ বাবাকে হেনস্থা করে, তার তার আরে কত বড় কুলাঙ্গার ওদের হিন্দু সমাজের, মানে বাইঞ্চ এত খারাপ লোকগুলা, বকা দেওয়া ঠিক না আসলে ইউটিউবে, কিন্তু এইসব মানুষগুলো এরকম থাকে। এই ওইখানে প্রত্যেকটা এই রেক্সটেটেড যে এরিয়াগুলো আছে, এখানে আপনি দেখেন ভিডিওগুলো আসতেছে যে একটা বাবা তার মোটরসাইকেলের পিছনে তার মেয়ে, বয়স অল্প এই মেয়ে তাকে শারীরিকভাবে শারীরের টানা হিসটা মানে শকুনের মতো টানতেছে, মানে শারীরের বিভিন্ন মানে সেন্সিটিভ জায়গাগুলো, যেগুলো মানে স্পর্শকাতক জায়গাগুলো টানতেছে ইচ্ছা মতো, ঠিক আছে? বাবার কেমন লজ্জা লাগে, মেয়েটার কেমন লাগে, আপনার তো আত্মহত্যা করার মতো হয়ে যায়। আর এই জ্ঞানটা আছে তোর রাজ্যের মানুষের, তোর হিন্দুস্তান, তুই হিন্দুস্তান কতদিন হিন্দুস্তান থাকে এটা আল্লাহ পাক দেখাই নিও আমার, আমি এটুকু বলি। এখন আরেকটা কথা হয়েছে কি, আসলে এইভাবে সামাজিক এই হত্যা, এখন এই যে গাজা ছিল ওইখানে যে পর্যায়ে, ওখানে যে এখন ইন্ডিয়া চলতেছে, সে দ্বিতীয় গাজার একটা অবস্থান শুরু হয়েছে। এই দেখেন, তারা এখন বন্দর তৈরি করবো, 80,000 কোটি টাকা ইনভেস্ট করতেছে। কেরা জানেন কোথায়? দেখেন কত বড় বোকার রাজ্যে কি এক সমস্যা এদের নিয়ে। এটাই তো এদের ওই যে, এটার কি বলে, কি রাজ্য, ওই যে ওই যে যেই রাজ্যে আর কি, যে ওইটার নাম কি ভুলা যায় দূর, ওইখানে এই পৃথিবীতে বিরল জাতি মানুষ থাকে। বিরল বলতে হলো যারা জঙ্গলে বসবাস করে, জঙ্গলি, মানে যারা কিনা পৃথিবীর মানুষের সাথে কোনো ধরনের নাই, মানে এটা কি নাই, এই সংযোগ নাই, মানে তারা তারা শালবাকরা দেয় জীবন, আদিম যুগের মানুষ যে ওইখানে থাকে, ওই যে ইন্ডিয়ার যে অঞ্চলটা, হ্যাঁ, ওই এই নামটা তো ভুলা যায়, ওইখানে তারা বসবাস করে। তো ওইখানে তারা বন্দর তৈরি করবে, সেখানে বন্দর করবে 2.5 লক্ষ মানুষের মতো মনে হয়, কার কর্মসংস্থান কাজের জন্য। এবং ওইখানে দেখেন ওনাদের রাহুল গান্ধী যে আছে, সে কিন্তু এটার বিরোধিতা করতেছে। কারণ কি, উনি উনি পরিবেশগত যুক্তি দেখাইছে, ওয়ার্ল্ডের একটা হেরিটেজ, এটা ওয়ার্ল্ডের একটা অংশ, যেমন এটা পৃথিবীর সকলের জন্য, এটা ইন্টারন্যাশনাল কথা, এই বিষয় নিয়ে কথা বলা উচিত। কারণ কি, যে যেখানে যে মানবিক লোকগুলো আছে, যেটা হচ্ছে ওই এটার কি বলে, ওই যে ওই ইগুলা, যেমন ওই যে নাম হইল ওই ওই যে ওই যে এটার হ্যাঁ আন্দামান আর কি, যে অংশটা হচ্ছে আন্দামান, যে আন্দামান পৃথিবীর এমন একটা, হয়তো ভারতের অংশে পড়ছে তাদের, আসলে পৃথিবীর যে ভৌগোলিক ভাগ হয়েছে, এগুলা ক্ষমতা, জোর, বিভিন্ন অপশক্তি, জ্ঞান, এগুলা দিয়ে করছে আর কি, যে ভাগ, এটা আমার, এই অংশ আমার, ওই অংশ আমার, ওই অংশ আমার, এইভাবে নিয়ে নিছে। মানে যে যেভাবে পারে, এখনো চলছে আগ্রাসন মাঝে মাঝে। আমেরিকা দেখতেছেন, বলতেছে না যে আমি এখন ওই নিয়ে নিব নিউজিল্যান্ড, সরি ওই যে কি গ্রিনল্যান্ড, সেটা সে দখল করে নিবে। এদিক দিয়ে চীন বলতেছে তাইওয়ান রে নিয়ে নিবে, ভারত বলতেছে বাংলাদেশকে নিয়ে নিবে। এই হলো পরিস্থিতি ওয়ার্ল্ডে, বুঝতে পারছেন? ক্ষমতাসীন এবং ক্ষমতার এখন এই যে ম্যাপ তারা এইভাবে ঘুরে ঘুরে করতে থাকে, ওইখানে অংশ নিতে। ভারতের একটা ম্যাপ আছে, অখণ্ড ভারত পুরোটা এখন করে রাখছে, অসুবিধা নেই, নিয়ে নিক, সমস্যা না। এখন কত হয়েছে, তারা যে অংশটা করতে চাইতেছে, এই 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 যে ওইখানে 80,000 কোটি টাকা দিয়ে সে পোর্ট তৈরি করবে, যেটা হলো ওই যে কি কারণে, যেমন আন্দামান করবে। আন্দামান দেখেন একটা পরিবেশ ভারসাম্যগত একটা জায়গা, যেটা একটা সমুদ্র, বঙ্গোপসাগর এক সাইডে, এখানে কি আছে সমুদ্রের পাশে, যে নৃগোষ্ঠী বলতে হলে আমরা তো উপজাতি, তারা পৃথিবীর যে কোনো মানুষের সাথে একটা যোগাযোগ থাকে, তারা আসে, বাজারে আসে, হাটঘাট করে, কিন্তু ওরা হচ্ছে
ধরেন একটা প্রাণীর মতো, ধরেন জঙ্গলে যেমন বাঘ থাকে বা থাকে, ওরা ওই মানুষগুলো ওইভাবেই থাকে। এরা কখনোই মানুষের প্রকৃত লয়ে তারা কথাও বলে না, ভাষাও জানে না। তারা তাদের যে আপনি জানেন ওই মানুষের যে শারীরিক কি বলে ওষুধ বা মানে কি বলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগাক্রান্ত বা যা যা আছে এগুলা ঠিক তাদের কাছে ওই পরিমাণ নাই। এই এটা আমাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করবে না, কারণ ওরা খাবার খায় অন্যটা। এরা মানে এদের জীবন সম্বন্ধে আমরা কেউই ভালোভাবে কিছুই জানি না, মানে এক আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। এই ডকুমেন্টারি ওইভাবে নাই। ওই কিছু কিছু মানব দূরের থেকে দেখা যায়, ওই যে ক্যামেরার মাধ্যমে এরা বাইরে আসে আবার চলে যায়। ঠিক আছে, আবার এই যে কিছুদিন আগে আক্রমণ করছে কোনো ধরনের একটা গেছে। এখন যেই প্রবলেম সে ফেস করতে হইতেছে সেটা হচ্ছে পৃথিবীর এটা ওয়ার্ল্ড ওয়াইড সকলে আগায় আসা উচিত। এইখানে আন্দামানে যদি তারা এই ধরনের একটা এই কি বলে মানে ইন্টারন্যাশনাল পোর্ট করতে চায় যে জাহাজের ঘেঁটি, তো ওইখানে তারা সিদ্ধান্ত নিছে কত 10 লক্ষ, 10 লক্ষ গাছ কাটতে হবে। আপনি চিন্তা করেন পৃথিবীর এমন একটা পরিবেশগত ব্যাপার যে 10 লক্ষ গাছ নিধন করতে হবে তাদের সরকারিভাবে, এটা তারা একটা হিসাব করছে। এখন এটা তো কম করছে, হয়তো এর চেয়ে ডবল করতে হবে, কিন্তু তারা কম দেখাইতেছে। এখন আপনি চিন্তা করেন এইখানে একটা পোর্ট করবে কেন? ওই যে এখন আমেরিকার ইরান যুদ্ধ, ওই যে প্রণালী কি হরমুজ প্রণালী নিয়ে যে গন্ডগোলটা, যে তেলের টাঙ্ক আসে, এই যে জাহাজগুলো আসতেছে, এখন ওইখানে যেহেতু এত সমস্যা, এখন ইন্ডিয়া কি করবে? এইখানে একটা তেলের এই যে যত জাহাজ আছে মানে ওনারা এইখানে বসার, যেমন চায়নায় চলে যায়, তার অবস্থান দিয়ে সে যাবে এখানটা তেল, চায়নার সাথে সে একটা দ্বন্দ্ব বা পৃথিবীর অন্য দেশে যাবে, এটা নিয়ে সে একটা ক্ষমতা দেখাইতে পারবো, এখানে একটা পোর্ট তৈরি করবে। মানে হরমুজ প্রণালী দ্বিতীয় একটা বা মানে তারা করতে, মানে এটা কারণটা কি আমি এখানে কিছু বুঝাই বলি আসলে এই বিষয়টা কি। যেমন কোনো জাহাজ যখন সমুদ্রের পথে 3 মাস 2 মাসের জন্য রওনা দেয়, তেলবাহী খাদ্য ওষুধ যত কিছু আছে সব কিছু নিয়ে যখন আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশে যায়, তখন এই সমুদ্র বন্দর দেওয়া যায়, তখন তারা কিছু দিনের জন্য আবার চলতে চলতে তাদের খাদ্য এবং তাদের মানে তাদের ওষুধ, তাদের জ্বালানি, যেটা বলে জ্বালানি, যে এগুলো শেষ হয়ে যায়, তখন এগুলা কি করে মানে জাহাজের জ্বালানি যে অনেক সময় ভাববেন যে জাহাজের ভিতরে কি ভাই তেল ভরা থাকে, এটা বললি তো না, ওটা অপরিশোধিত, মানে যেটার কি ইঞ্জিন চলবে না, যেটা অপরিশোধিত তেল সেটাকে নিয়ে আসে বিভিন্ন দেশে দেয়, মেশিনের মাধ্যমে ওই দেশে পরিশোধন করে নেয়। তো এখন অপরিশোধিত তেল দেখবেন ব্যারেল সবসময় প্রতিদিন টেলিভিশনে খবরের পিছনে দেখাবে অপরিশোধিত তেলের দাম এত। ওরা কিন্তু পরিশোধন করার পরে হলো একটা রাষ্ট্র ব্যবহার করে। তা এটা ওইভাবে জাহাজে আসে, তখন ওরা ওই তেলের জাহাজগুলা তেল নিতে হয়, তাদের খাদ্য নিয়ে মানে যে তাদের খাদ্য তাদের যোগান সব রেস্ট নেয় 2 দিন 3 দিন 4 দিন, তো এরকম একটা পোর্ট তৈরি করতে হয়, যেটা করলে যেমন এর সিঙ্গাপুরে একটা পোর্ট আছে, সেখানে বিশাল টাকা ইনকাম করে, ঠিক তারাও এরকম ইনকামের জন্য এখানে করতেছে, পৃথিবীর বিভিন্ন দেশ তার কাছে ধরা থাকবে। এখন সে করবে, এতে তো আমাদের কোনো নাই যে ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, তার পোর্ট একটা কেন চাবাহার, এই যে এর আগে বলতেছেন তারা ইরানের চাবাহার দ্বীপ, আহ, এই চাবাহার একটা বন্দর করছিল, সেই বন্দর এখন বন্ধ, মানে ওখানে বোম্বিং টোম্বিং হয়েছে, অলরেডি শেষ। এখন কথা হয়েছে কি, ইন্ডিয়া এখন এইখানে করব স্বপ্ন, এবং 80,000 কোটি টাকা সে এখানে ইনভেস্ট করতে যাইতেছে এবং শুরু হইতেছে, এখন এখানে সার্ভ করতেছে। এখন আপনি চিন্তা করেন এমন একটা নিগোষ্ঠী যেখানে যে মানুষগুলো, এগুলা কয়েকটা বন জঙ্গলে আছে, এইখানে একটা, আর হইলো যে আপনার ওই যে অ্যামাজন জঙ্গলে আছে যারা, এরকম কিছু নিগোষ্ঠী। এখন এদের অবস্থাটা কি হইব? ওইখানে যদি এই পরিবেশগত এই যে কাটাকাটি হয়, ওদের দেশের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সে এটার বিরুদ্ধে প্রচারণা চালাইতেছে, বলতেছে করা করা ঠিক হবে না। এর আগে তারা একবার উদ্যোগ নিয়েছিল অনেক আগে, এটা আজ থেকে হয়তো 10-12 বছর বা 8 বছর আগে, তখন তারা কিন্তু এটাকে আবার অফ করে দিছে যে না, এটা করা যাবে না। এখন আমাদের পৃথিবী সকলে, এখন উনি এই ধরনের প্ল্যান এখানে নিতেছে যাতে উনি পৃথিবী ক্ষমতা দেবে, আমি এখানে একটা রিপোর্ট করছি, তোমরা আসো, বিজনেস হবে, ওনার দেশের জনগণ নাকি কাজ করবে, খাবে, তাই না, তাদের উন্নয়ন হইব, হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে। এখন কেউই যদি ব্যবহার না করে এই পোর্ট, না থামায়, উচিত তার মতো আরেকটা পোর্ট অন্য দেশে পাশাপাশি করুক। আমার মনে হয় কারণ আমার কথা হয়েছে কি যে তারা এই যে ইন্ডিয়া এই ধরনের চিন্তা ভাবনা করে পরিবেশগত ওই মানুষগুলোর ক্ষতি করা, এইগুলো নিয়ে কেন তুমি এরকম পাগলের মতো কার্যক্রম করবা? পৃথিবীতে তোমার কি চিন্তা ভাবনা নাই? তোমার কি চিন্তা মানে পৃথিবীতে আগায় যাইতে হইলে কি কি করা লাগে এগুলোই তো তুমি জানো না। জানো কি মানুষের লোকে বাস দাদি যে নির্বাচন করে, আরে বোকা, তুমি উন্নত সেদিনই করবা। মানে এটা আমার শেষ বক্তব্য এখানেই, যে ইন্ডিয়া আর বাংলাদেশ
এখানে এমন কোনো দূরত্ব না যে আমরা এখানে মারামারি করে মরে যাব, কোনো লাভ নাই ভাই। আমরা সকলে এক, কিন্তু মূলত হইছে তুমি এমন কি উন্নত করা যায়, এমন কোন পদ্ধতিতে হাঁটা যায় যে হাঁটায় আমাদের পুরা পৃথিবীর মানুষ আমাদের দিকে তাকায় থাকবে, আমাদের উন্নয়ন দেখে তার ঈর্ষিত হবে। ঠিক আছে, আমাদের ওই কার্য যদি তুমি করতে চাও, তোমার দেশকে যদি তুমি উন্নয়ন করতে চাই, ভারতকে তুমি মহাভারতে নিয়ে যাও, সবচেয়ে বেশি এই বুর্জার খলিফার মতো হাজার হাজার বিল্ডিং দেখো, ছোট্ট আরব রাষ্ট্র কীগুলো হয়েছে, তুমি তার পিছে লেগে কী করবা? সে তো তার সে তো লোকে দেখো তার জাতিগতভাবে তার হিন্দু নাই, মুসলিম নাই, মারামারি নাই, গণ্ডগোল নাই। তোমার দেশে খালি হিন্দুরা থেকে, তাহলে মুসলিমদের জন্য একটা রাজ্য করো, রাজ্য একটা আলাদা দেশ করে দাও, তারা স্বাধীন করে, তাদের মতো তো তোমাদের ডিস্টার্ব করবো না, সেটা তো করো না। তুমি আমাদের দেশে পুশ করবো। এখন আমি যদি তোমাদের এই যে ইন্ডিয়াকে জিজ্ঞেস করি যে তোমার যে পূর্বদাদা যারা কিনা এই ভারতবর্ষ, এই পাকিস্তান এবং এই ভাগ করে দিছিল যুদ্ধ লেগা, দেখে আছে তুমি আমাদের সাহায্য করছো, যুদ্ধে আসছো, কিন্তু তুমি তো ভাগটা সঠিকভাবে করো নাই। কারণ কি, ওইখানে ছিল আমাদের পশ্চিম পাকিস্তানে ছিল হলো 7 কোটি মানুষ, আর পূর্ব পাকিস্তান বাংলাদেশ যেটা বর্তমানে, এইটা ছিল 7.5 কোটি মানুষ। এখন আমরা যে যুদ্ধ করলাম, তোমরা যুদ্ধে আমরা অংশগ্রহণ করে ওদের থেকে আলাদা করাইছো, তা আমাদের 1,56,000 বর্গ কিলোমিটার জমি পেয়েছি আমরা। জনগণ যা পাইছি তো অর্ধেক অর্ধেক, আমরা আরও এই 7.5 কোটি, মানে আমরা ওদের 50 লাখ বেশি পাইছি। ওরা কত? ওরা 7 কোটি। ওদের জায়গা পাইছে কত? ওরা জায়গা প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার প্লাস তারা পাইছে। তাহলে আমাদের লাভ কী হয়েছে? আমরা না পাইছি পাহাড়, না পাইছি একটা, এটা কি বলে, একটা নদীর মানে অংশবিশেষ পানি খামু, সেটাও পাই নাই গিয়া, সব কিছু পাই না। কিন্তু তোমরা কি করছো? তোমরা সিন্ধু ন তমুক স্বপ্নে তো, তুমি যখন ভাগ করছো, তুমি যখন এতই মায়া করো বাংলাদেশকে, এত কথা, আমাদের যে জনসংখ্যা যেটুকু আছে এই অনুপাতে ভাগ করে দিতা, তারা যেটুক পাইতো, তারা 4 লক্ষ বর্গ কিলোমিটার পাইতো, 5 লক্ষ বর্গ কিলোমিটার তারা নিত, আমরা 5 লক্ষ বর্গ কিলোমিটার। তুমি ওদিক দেখ যে বসার সময় তুমি যখন বিচারে বসলে, তুমি ওদিক দিয়ে ওই জমিটা নিয়ে নিতা, আমাদেরকে এদিক দিয়ে দিতা। ঠিক আছে, এটা করছো, যে সমান করে দিছে আমাদের ছোট্ট 1,56,000 বর্গ কিলোমিটার দিয়া, আবার এখান থেকে কাটা তার মাইরা এদিক দিয়ে সব কিছু ভাঙ্গা। এরকম পৃথিবীতে কোনো মানচিত্র আছে এরকম খাওয়া, পুকে খাওয়া? মানে মনে হয় যে মানচিত্রটা চতুর্দিক দিয়ে কিছু জানি আক্রমণ করছে, ওই যে চতুর্দিক দিয়ে বাংলাদেশের যে মানচিত্রটা এরকম এরকম খাইছে খাইছে খাইছে। এই বাংলাদেশের মানচিত্রটা যে খাইছে, এই যে আমরা ম্যাপটা যে দেখতেছি, এটা এই যে যে এই এই পোকা, এই পোকাটা কে? এই যে এই এই পোকাটা কে? এটা হলো ইন্ডিয়া। এই বাংলাদেশের চতুর অংশটার ভিতরে খোপা খোপে 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 এরকম করে খাইতে 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 শেষ করে দিছে প্রত্যেকটা জায়গাতে, শেষ করে দিছে পুরা ম্যাপটারে। দেখেন কিভাবে আমার দেশটারে নিয়ে নিছে। ভারত যে যতগুলা পাহাড় ঢুকছে, যে সম্পদগুলো হয় পাহাড়ে, এইগুলা ওই প্রত্যেক অংশটা ওই অংশটা দিয়ে ওই আমাদের যে মানচিত্রটা বা দেশের যে এই যে জায়গাগুলাকে যে উইপুকের মতো খায় ফেলানো, বিভিন্ন পাহাড়গুলাকে অটোমেটিকলি তারা নিজের দখলে নিয়ে নিছে। এটা তো সুন্দর কিছু না ভাই। আসলে কি, আমি যতগুলো কথা বলছি আমি সত্য বলি, আমি মানে মিথ্যা বলার চেষ্টা না। সত্য বিষয়টা হলো এই জায়গায় যে ভারতকে অখণ্ডিত বলেন আপনি করতে চান, কোনো সমস্যা না। আপনি সমস্তকে সমান দেখতে চান, একসাথে রাখতে চান, সমস্ত রাজ্য আপনাকে হেল্প করুক। আপনি সেদিন উন্নত পথে সেরা জায়গায় টপ লিডার হবেন যেদিন আপনার দেশে দেখবেন 2টা দল নির্বাচনে ভোটে গিয়া একটা মানুষের খুন হয় নাই, ভদ্রলোক কেউ কাউকে মারে নাই, কারো বাড়ি ভাঙে নাই, কোনো নেতা কাউকে বকা দিতেছে না, আরেক নেতার সম্বন্ধে খারাপ কথা বলতেছে না। দেখবেন যে সে ভদ্রবেশে, সে যে নেতা, তার ছবি কেউ চিনে না ভালোভাবে। ঠিক আছে, শুধু সে কর্মের দায়িত্বটা পালন করে। তাইলে ঠিক সেদিন ভাববেন যে আপনি ইউরোপ স্টাইলে বা আমেরিকান বা উন্নত রাষ্ট্রের কাছাকাছি চলে যাচ্ছেন। কিন্তু এখন যে দৃশ্যপট আমরা প্রতিদিন দেখতেছি, এই যে আমার বাংলাদেশও, আপনি শুধু এইটা না, আমার বাংলাদেশ, আপনার দেশ, এবং এই যে এই যে কি বলে নেপাল, তারপরে হলো শ্রীলঙ্কা, এই প্রত্যেকটা দেশই তো একই অবস্থা। এরা মানুষ হাস্যকর ব্যাপার যে এরা নিজের জাতি নিজেরাই মারামারি কইরা মইরা যেতেছে, ঘরবাড়ি ভেঙে ফেলাইতেছে, নির্বাচন লেয়া সামান্য। অথচ এই জাতি যদি এইটুক বুঝতো যে অরিজিনালি মানুষের ভোটে নির্বাচিত যে ব্যবস্থাপনা আছে, যে ভোট ব্যবস্থাপনা, এই ভোট দিয়া কোনো সরকার ক্ষমতায় আসে না, হাইরা যাওয়া টিমটাই ক্ষমতায় আসে, এবং যে জিতে হ্যাঁ কী করে, উনি এই বিরোধী দলে থাকে। কারণ ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা ঘটেই, আপনার দেশেও ঘটতেছে। এটা 100%, এতে কোনো ভুল নাই। যেভাবে হোক জিততে হবে, মানে এটার যারা মেকানিজম থাকে, যারা এগুলার পরিচালক থাকে, তারা করায়।
তো এখন মজার বিষয় হলো যে আমাদের যে এই সমাজ এই যে বিবর্তনে যে সমস্যা হয়েছে, ইন্ডিয়ার ভাবছিলাম যে হয়তো তারা ইউনিটি শক্তিতে এবং টপ লেভেলে আবার চলে যাবে, হয়তো আপনার কাছে টপ লেভেল চলে আসছেন যে ভারতবর্ষের একমাত্রই ভারত। আচ্ছা, যাই হোক, আসলে এই ভারতবর্ষ অখণ্ড এবং আমরা সকলে এক হইতে চান। আপনি যদি এরকম ম্যাপ থাকে, এরকম চিন্তাধারা থাকে, জাতিগুলাকে আপনি জানান যে কেন হইতে চান, সকলকে কি পরিমাণ সাপোর্ট দিবেন, পৃথিবীকে লিড দিতে চান কিনা, এবং অর্থনৈতিকভাবে আপনার রাষ্ট্র সকলে মিলা এই পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে আমরা আহ, চরম শিখায় যাইতে পারি, সেই ধরনের স্বপ্ন দেখালে তো আপনার মারামারি করা লাগে না, এমনি সকল মানুষ একসাথে ইউনিটি হয়ে যায়, এটাই স্বাভাবিক। হয়তো এটা চিন্তা চেতনার ভিতরে হয়ে যায়। এখন যদি আপনার দেশ, আপনি একটা একটা নিয়ে প্ল্যান করবেন, এইখান থেকে ইনকাম করা যায় কিনা, বাংলাদেশের থেকে এই রাস্তা দিয়ে আমি আমার সেভেন সিস্টারে যাবো, ইন্ডিয়ার রাস্তা করুম, ওরে ট্যাক্স দিমু না, আমি ওরটা খামু, হ্যাঁ, ওর লগে চলুম, ওর সব কিছু আমি দখল করুম, আমি সব জিনিস ওর দেশে বেচুম, ওর কাছ থেকে কিছু কিনুম না, এই যে প্ল্যানগুলো নিয়ে আপনি ঘুরেন, তখন তো এই জাতিকে আপনি সেরা জায়গায় নেবেন, এই নেতৃত্ব নরেন্দ্র মোদী, আপনি যে স্বর্ণাক্ষরে নাম থাকবে এরকম কোনো রাস্তা নাই। এই মানে নির্বাচিত সরকারের মতো আপনি কালকে নির্বাচনে হাইরা যান, শেষ হয়ে যান বা ক্ষমতা থেকে বিচ্যুত হন, আপনাকে ওই দেশের জনগণ কখনোই দ্বিতীয়বার মনে করব, খুব সময় হয়তো 15-20 বছর কিছুটা মনে করে, এরপরে দেখবেন আপনি হারাই গেছেন, আপনার কথা কেউ চিনেও না। তো যাই হোক, আহ, ভারতকে ভালো বুদ্ধি দেওয়ার জন্য চেষ্টা করছি, খারাপ কোনো কিছু না, অনেক কথা বলতে হইছে। আমার কথাগুলো আপনারা খেয়াল করবেন। আমি চাই ভাই, আমার কথা যেই শুনেন, অন্তত ভারতের যে কোনো মানুষের কাছে কথাগুলা বা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আমার কাছে অনুরোধ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।